আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদেরকে স্বাগতম জানাই রোটো ডিএমসির পক্ষ থেকে। আজকে তোমরা জানো আমরা একটা মহান লক্ষ্য নিয়ে ক্লাসে দাঁড়িয়েছি। লক্ষ্যটা হচ্ছে জুলজি বইয়ের যে প্রথম চ্যাপ্টার সেটা আমরা 4টা ক্লাসে তোমাদেরকে পড়িয়ে দিতে চাচ্ছি। চলো, এই চ্যাপ্টারটা আসলে এতই বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আসলে শর্ট সিলেবাস থেকে কিন্তু এই চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয়নি। প্রত্যেক ব্যাচে কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চ্যাপ্টারটা শুরু করি। একদম সবকিছুই দেখবো আমরা। এখানে দেখো একটা একটা কি বলে, মানে একটা সার্কেলের মধ্যে একটা গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এই বড় রিজিয়ন জুড়ে ম্যাক্সিমাম যে প্রাণীগুলো আছে, মানে ধরো পৃথিবীর সমস্ত প্রাণী যদি একটা গোল্লা হয়, তার মধ্যে ম্যাক্সিমাম প্রাণীগুলো হচ্ছে আর্থ্রোপোডা, এই পর্বের অন্তর্গত। তোমরা বোধহয় পর্বগুলোর নাম সম্পর্কে নিচের ক্লাসগুলোতে পড়েছো, তাই নামগুলো একদম অপরিচিত লাগার কথা না, তাই না? যদিও আমরা সব পর্ব সম্পর্কে বিস্তারিত জানবো এই চ্যাপ্টারে, সমস্যা নেই। তারপরে বাকিরা দেখো ছোট 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 ছোট। এখন এইখান থেকে আমি তোমাকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আমি বলবো না উত্তরটা, প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে যে কোনো পরীক্ষাতে। আমার প্রশ্নটা হচ্ছে, এই ছবি দেখে উত্তর দিবা। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কোনটি? এখান থেকে দেখে বলতে হবে। একটু জুম করে দেই, যাও তোমাদের জন্য। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কোনটি? দেখি কে বলতে পারে। ক্লাসের শুরুই হলো একটা প্রশ্ন দিয়ে। হ্যাঁ, দেখা যাক। ভেরি গুড, রেজাউল ও কিন্তু বলে ফেলছে মলাস্কা। প্রথমেই আনসার দেওয়ার চেষ্টা করবে, ভেরি গুড। হ্যাঁ, অনেকেই দিচ্ছ এখন, শাহিদ হাসান আর অনেকে হয়তো বা দিবা। সো পরীক্ষায় কিন্তু প্রথম সবচেয়ে বড় যেটা সেটা আসলো না, আসলো কোনটা? দ্বিতীয় বৃহত্তম মলাস্কা। ওকে ফাইন। কোন পর্বের কি প্রাণী আছে আমরা সামনে আইডিয়া নিব। এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট শব্দ আমরা পড়বো, এই শব্দগুলো মেক শিওর করবো অবশ্যই তোমাকে বুঝতে হবে। বিশ্বাস করো, বায়োলজি জিনিসটা কিন্তু জাস্ট আমি স্বপ্নে দেখলাম একটা কিছু, তারপর কল্পকাহিনী বানালাম, এরকম কিচ্ছু না। টোটালি বাস্তব। বায়োলজি যদি বাস্তব না হতো আমরা ডাক্তারি করে খেতে পারতাম না। পারতাম? তাহলে সব ভুল হইতো, হিউম্যান বডি তো ভুল হইতো। তো সবকিছুই বাস্তব, এবং সব নামকরণের পেছনে একটা কারণ আছে। এই নামগুলো জাস্ট আপনা আপনি চলে আসে নাই, এটার অর্থ আছে। হয়তোবা বাংলায় অর্থ নাই, হয়তোবা ইংলিশে অর্থ নাই, গ্রিক অর্থ আছে, ল্যাটিন অর্থ আছে। এবার তুমি বলবা এগুলো কি আমার জানার দরকার আছে? অবশ্যই আছে। এই অর্থগুলো জানলে তুমি দেখবা যে এই নামটাকে আর অবান্তর মনে হবে না, এই নামটাকে আর ভুলে যাওয়ার তেমন ভয় থাকবে না, লজিক্যালি মনে রাখা যায়। এনিওয়ে, আমরা এক ক্লাসে তো সব শব্দ সম্পর্কে জানবো না। এই চেকলিস্টটা আমরা দিব হচ্ছে চ্যাপ্টার শেষ করার পরে, যে সবগুলো শব্দ সম্পর্কে আমরা জানলাম কিনা, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে আমরা কি কি শব্দ সম্পর্কে জানবো। প্রাণী বৈচিত্র্য মানে কি বুঝে যাব, শ্রেণীবিন্যাস মানে কি বুঝবো আশা করি, টেক্সন পর্যন্তও যাবো ইনশাল্লাহ, প্রজাতির আইডিয়াও দিব, প্রতিসাম্যতা, হিমোসিল কি জিনিস, এই পর্যন্ত আমি তোমাদেরকে বুঝিয়ে দিব আজকে, ঠিক আছে? ত্যাগমাটা, এটা নিয়েও আলোচনা হবে। ওকে, বাকিগুলো নেক্সট ক্লাসে আলোচনা হবে। আমি আজকের ক্লাসের ব্যাপারটা বললাম শুধু। তাহলে চলো আমরা আগাই। একটু আমরা বই ধরে আগাচ্ছি, তাই না? এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। আমাদের বইগুলোতে আমরা যেটা সবুজ কালিতে দেই এটা একটু হালকা কম ইম্পর্টেন্ট, যেগুলো লাল কালিতে তাকাই সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? তো দেখো, এখানে আমি একটা শব্দ নিয়ে একটু তোমার সাথে আলোচনা করব। শব্দটা কি ভাইয়া? এই ভাস্কুলার উদ্ভিদ, এই কথার মানে কি? এই পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ। ভাস্কুলার শব্দটার অর্থ হচ্ছে যাদের পরিবহন টিস্যু আছে। এটা আবার কি? উদ্ভিদের মধ্যে ভাই পরিবহন হয়? হয়তো উদ্ভিদের মধ্যে পানি পরিবহন হতে হয় না, খাবার উদ্ভিদের সারাতে ছড়াতে হয় না, এটার জন্য ওদের জাইলাম ফ্লোয়েম থাকে, তুমি জানো। উন্নত উদ্ভিদে এই জাইলাম ফ্লোয়েম গুলো পাবা, শৈবালে কিন্তু পাবা না, ছত্রাকে পাবা না, মসের ক্ষেত্রে পাবা না, তাই না? সো উন্নত উদ্ভিদ বলতে আমরা ভাস্কুলার উদ্ভিদ ধরে নিচ্ছি, এবং এই উন্নত উদ্ভিদের কিন্তু অনেকগুলো প্রজাতি আছে, দেখছো? এবং প্রাণীর ক্ষেত্রে 15 লক্ষেরও বেশি প্রজাতি আছে। এদেরকে একবারে মনে রাখা কষ্টকর, তাই আমরা ওদেরকে ক্লাসিফিকেশন করলাম, আমরা ওদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করলাম। দেখলাম যে যাদের এই রকমের বৈশিষ্ট্য আছে এরা এই গ্রুপে, যাদের একটু ডিফারেন্ট বৈশিষ্ট্য তারা এই গ্রুপে। এরকম শ্রেণীবিন্যস্ত করার পরে এই প্রাণী জগৎ সম্পর্কে আইডিয়া পাওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? ওকে ওকে, চলো। আরাফ একটা ইম্পর্টেন্ট কথা বলেছে। হ্যাঁ, বড় ভাই হিসেবে তোমাদের ছোট ভাইকে, ছোট ভাই বোন হিসেবে তোমাদের একটা পরামর্শ দিয়েছে। সবচেয়ে দরকারি পরামর্শটা আমি একটু পড়ি। ওর যে লাইনটা আমার চোখে পড়েছে, যে 26 ব্যাচ কোনো সময় নষ্ট করিও না। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন। তোমার মনে হচ্ছে এখন খুব
রঙিন সময়, এই রঙিন সময় ফুট করে হারিয়ে যায়। 2 বছর তো আসলে সময় পাওয়া যায় না, এই 18 মাস সময় চোখের পলকে চলে যায়, বিশ্বাস করো। তাই প্রত্যেকটা সময় খুব ইউজফুল, খুব দরকারি। আচ্ছা, আমরা আগাই। এরপর কি আছে আসলে আমাদের পড়াশোনার মধ্যে? টপিকটার নাম দেখি, প্রাণীর বিভিন্নতা ও প্রাণী বৈচিত্র্য। এই অংশটা তুমি একটা রিডিং দিবা। এই অনলাইন ক্লাসে দাঁড়িয়ে এইগুলো রিডিং পড়ায় আমার কোনো কাজ নাই, এটা রিডিং দিলে সবাই বুঝতে পারবা। এই বিভিন্ন যে বৈচিত্র্যতা আছে প্রাণীদের মধ্যে, কেউ দ্রুত চলে, কেউ সাঁতার কেটে চলে, এইসব হাবিজাবি কথা। আচ্ছা, এখানে জাস্ট একটা শব্দ দেখতে পাচ্ছি ইংরেজি, মাইগ্রেশন বা পরিযান। এটা পাখিদের ক্ষেত্রে বলেছে। কিছু পাখি আছে এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়, তাই না? এটাকে মাইগ্রেশন বলে আর কি। যাই হোক, এই অংশে আমরা কিছু বলছি না, এখানে একটু পড়াশোনা করি। চলো, এখান থেকে কি লাগবে আমাদের? প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। দেখো, 3 প্রকারে ভাগ করছি আমরা। কি কি প্রকারে, কি কি বৈচিত্র্যতা দেখতে পাই আমরা? জিনগত বৈচিত্র্যতা দেখতে পাই। দাঁড়াও, আমি রংটা একটু চেঞ্জ করে নিই। জিনগত বৈচিত্র্যতা, প্রজাতিগত বৈচিত্র্যতা এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতা। শব্দগুলো কঠিন মনে হচ্ছে, আমি এখন এক্সাম্পল দিলে তোমার কাছে এটা পানি পানি হয়ে যাবে। আচ্ছা, জিনগত বৈচিত্র্যতা ব্যাপারটা কি? আচ্ছা, আগে আসি প্রজাতিগত। এটা বোধহয় পড়ে বুঝে ফেলছো। দেখো, আমি দেখতে মানুষের মতো, আবার গরু দেখতে গরুর মতো। দুজনের মধ্যে বেশ বৈচিত্র্যতা আছে না? বৈশিষ্ট্য অনেক পার্থক্য আছে না? এটা কেন বলতো? আমি এক ধরনের প্রজাতি, গরু আরেক ধরনের প্রজাতি, 2টা প্রজাতির মধ্যে বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। এই বৈচিত্র্যতাকে তুমি বলবা প্রজাতিগত বৈচিত্র্যতা, ঠিক আছে? আবার দেখো, জিনগত বৈচিত্র্যতার কথা যদি বলি, তুমি কি জানো কিনা তোমার দেহে এবং আমার দেহে যে ডিএনএ আছে, ডিএনএ মানে হচ্ছে আহ, মানে তোমরা ডিএনএ সম্পর্কে আইডিয়া রাখো কিনা জানি না। নিউক্লিয়াসের ভেতরে এটা অবস্থান করে এবং ডিএনএর ভেতরে জিন থাকে। এই জিন আবার সেই আলাদিনের প্রদীপ থেকে যেই জিন বেরোয় সেই জিন না। জিন হচ্ছে ডিএনএ অনুরই একটা অংশ, যেটা থেকে একটা প্রোটিন তৈরি হয়। ওই প্রোটিন থেকে আলটিমেটলি তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। তোমার চুল কেমন হবে, তোমার চোখ কেমন হবে, তোমার লম্বা কিরকম হবে, গায়ের রং কেমন হবে, এই বৈশিষ্ট্যগুলো প্রোটিন দিয়ে নির্ধারিত হয়। আর প্রোটিন তৈরি হয় জিন থেকে, জিন থাকে ডিএনএ তে। ওকে, তোমার আর আমার এই ডিএনএ যদি আমি কম্পারিজন করি, দেখা যাবে 99.99% হচ্ছে সেম। বুঝছো? তোমার দেহের ডিএনএ এবং আমার দেহের ডিএনএ যদি আমি কম্পারিজন করি, বা জিনগুলো যদি আমি দেখি, 99.99 হচ্ছে সেম। এই যে মাত্র 0.01%, এই 0.01%, বা এটা কোথাও বলছে 0.1%, এইটুকু ভিন্নতার জন্য আমার আর তোমার চেহারাতে এত ভিন্নতা, আমার আর তোমার বৈশিষ্ট্যায়, বাহ্যিক বৈশিষ্ট্যগুলোতে এই রকমের ভিন্নতা। তুমি কি জানো মানুষের সাথে গরিলার ডিএনএর 97% মিল আছে? এই জন্য দেখবা শিম্পাঞ্জির সাথে মানুষের ডিএনএ 98% মিল আছে। তো শিম্পাঞ্জি, গরিলা, ওরা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট প্রাণী, তাই না? ওরা কিন্তু একটা 5-6 বছরের বাচ্চার যে পরিমাণ বুদ্ধিমত্তা, সেই পরিমাণ বুদ্ধিমত্তা রাখে। তো আমি বলতে চাচ্ছি যে জিনগত বৈচিত্র্যতা মানে হচ্ছে এটাই। দেখো, আমার আর তোমার মাঝখানে জেনেটিক কিছু পরিবর্তন, অল্প একটু পরিবর্তনের জন্য কতখানি বৈশিষ্ট্যের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, তাই না? এটাই হচ্ছে আমার জিনগত বৈচিত্র্যতা। আর প্রজাতিগত মানে 2টা প্রজাতির মধ্যে ডিফারেন্স। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বুঝতে পারছি? ধরো, তুমি পানিতে গিয়ে পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে সেগুলোকে তুমি স্টাডি করছো, দেখবা এখানে এখানে যে প্রাণীগুলো, এরা আবার স্থলে যে প্রাণীগুলো থাকে, স্থল বলতে কি মানে মাটিতে, এদের থেকে ডিফারেন্ট, তাই না? তাহলে এক এক পরিবেশের প্রাণীগুলো এক এক রকম বৈশিষ্ট্য রাখে। বাস্তুতন্ত্র বলতে আমরা বুঝি একটা পরিবেশ, সেটা হতে পারে ধরো কোনো স্থলজ পরিবেশ, এটা হতে পারে কোনো জলজ পরিবেশ, এটা হতে পারে মরুভূমির কোনো পরিবেশ, ঠিক আছে? তো এক এক জায়গার প্রাণীগুলোর মধ্যে এক এক রকমের বৈশিষ্ট্য, তাই না? এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবার তুমি কি করবে? এখন এগুলো তুমি রিডিং পড়বা, ঠিক আছে? আর 2-1টা দাগানো লাইন আছে, এগুলো তুমি একটু চেক দিবা। ওকে, এইগুলা তেমন বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না। এখানে একটা লাইন লেখা আছে, দেখো, হটস্পট। তোমরা আবার মোবাইলের ডেটা শেয়ার করো হটস্পট দিয়ে। তবে জীব বৈচিত্র্যের হটস্পট বলতে আমরা কি বুঝি? যে অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্য যত বেশি, ঠিক আছে, মানে ধরো এখানকার প্রাণীগুলো অনেক বৈচিত্র্যপূর্ণ, এক এক টাইপের প্রাণী আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রাণী আছে, তখন তুমি ওটাকে বলবা এটা একটা হটস্পট, মানে এখানে বৈচিত্র্যতা অনেক বেশি, ঠিক আছে? ওকে, তাহলে বৈচিত্র্যতা কোথায় বেশি তোমার কি মনে হয়? মরুভূমিতে কি অনেক প্রাণী থাকে? হুম। মেরু অঞ্চলে কি অনেক প্রাণী থাকে যেখানে অনেক বরফ? এগুলোতে বেশি প্রাণী থাকে না। তাহলে বৈচিত্র্যতা বেশি পাওয়া যায় কোথায় জানো?
এটাও লেখা আছে তোমাদের এখানে কোথাও, মেরু অঞ্চল বা মরুভূমিতে বৈচিত্র্যতা আসলে বেশি পাওয়া যায় না। ওকে, ঠিক আছে, এই দুইটাতে বৈচিত্র্যতা কম, কোথাও আছে আর কি, রিডিং পড়বা। ওকে, তাহলে আমরা কি বৈচিত্র্যতা তিনটা ব্যাপার বুঝতে পারছি বলো তো? জিনগত বৈচিত্র্যতা মানে জেনেটিক উপাদানের হালকা একটু ডিফারেন্সের জন্য আমাদের বৈশিষ্ট্যের যে পার্থক্য হয় সেটা জিনগত বৈচিত্র্যতা। প্রজাতিগত বৈচিত্র্যতাকে আবার দুই ভাগে ভাগ করছে আসলে, এটা একটু তোমাকে বলা যেতে পারে, একটা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্যতা, একটা আন্তঃপ্রজাতিক। মানে এই যে আমার আর তোমার মধ্যে যে ডিফারেন্স, এটা কিন্তু নিজেদের প্রজাতির মধ্যে, আমরা দুইজনই কিন্তু হোমোসেপিয়েন্স, তাই না? আমরা দুইজনই মানুষ। এবার আমাদের দুইজনের মাঝখানে ডিফারেন্সটাকে আমি বলতেছি অন্তঃপ্রজাতিক, বা পুরো মানুষ প্রজাতি তুমি চিন্তা করতেছো, মানুষে মানুষে কত ডিফারেন্স, এটাকে তুমি অন্তঃপ্রজাতিক বলতেছো। আর আন্তঃপ্রজাতিক মানে আমার সাথে ওই যে গরুর যে ডিফারেন্স, আমার সাথে ঘোড়ার ডিফারেন্স, বা ঘোড়ার সাথে ছাগলের ডিফারেন্স, এটা কিন্তু দুইটা আলাদা প্রজাতির মধ্যে ডিফারেন্স। কিভাবে তুমি মেকশিওর করবা যে এটা কি একটা প্রজাতি নাকি আলাদা প্রজাতি? এটাই চ্যাপ্টারে পড়া না, তাও তোমাকে প্রজাতি সম্পর্কে একটু আইডিয়া দেই। তুমি কি জানো ঘোড়া এবং গাধা মিলে প্রজনন করতে পারে? জানো কিনা? আচ্ছা, তোমাদেরকে ওয়েলকাম করেছি, হ্যাঁ, এবং এটা প্রথম ক্লাসে কিন্তু স্বাগত জানিয়েছি, তাই না? এবার একটু প্রজাতি নিয়ে তোমাদের আইডিয়া দিই। ঘোড়া এবং গাধা, এদের মাঝখানে তুমি যদি ক্রস করো, ক্রস বলতে কি, প্রজনন করাবা, ঠিক আছে? ধরো এখানে তুমি একটা মেইল ঘোড়া নিচ্ছ, এটা হচ্ছে মেইলের চিহ্ন, এটা হচ্ছে ফিমেলের চিহ্ন, ফিমেল গাধা নিচ্ছ, তাহলে মেইল ঘোড়ার যে স্পার্ম বা শুক্রাণু আর ফিমেল গাধার যে ডিম্বাণু, এই দুইটার মধ্যে ওই মিলন হয়ে নিষেক হয়ে জাইগোট তৈরি করা সম্ভব। এইখানে যে প্রাণীটা হয় তার নাম হচ্ছে খচ্চর, বুঝছো? তো এই খচ্চর কিন্তু নতুন কোনো খচ্চর তৈরি করতে পারে না, এটা হয় অনুর্বর, ঠিক আছে? এই খচ্চরটা কেমন, অনুর্বর বা ইনফার্টাইল, সে নতুন কোনো বংশ বিস্তার করতে পারে না। তাহলে আমি ঘোড়া এবং গাধা থেকে সৃষ্ট এই খচ্চরকে প্রজাতি বলতে পারবো না, খচ্চর নামে কোনো প্রজাতি নাই। কেন? কারণ খচ্চরগুলো অনুর্বর হয়। একটা প্রজাতি হতে গেলে তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে, উর্বর সন্তান তৈরি করার বৈশিষ্ট্য থাকতে হবে, নয়তো তুমি তাকে প্রজাতি বলতে পারবে না। তোমরা জানো কিনা অদ্ভুত কিছু ব্যাপার ঘটানো হচ্ছে, টাইগার আর হচ্ছে লায়ন, এই দুজনের মধ্যে ক্রস করে একটা প্রাণী পাওয়া গেছে, যেটা হালকা বাঘ, হালকা হচ্ছে সিংহ, সেটাকে কি বলে জানো? সেটাকে বলে লাইগার। এই লাইগারও কিন্তু, লাইগারকে তুমি নতুন কোনো প্রজাতি বলতে পারবে না। কেন? কারণ এই লাইগার কোনো নতুন লাইগার তৈরি করতে পারবে না, এটা হয় অনুর্বর, ইনফার্টাইল। ওকে, তাহলে প্রজাতি সম্পর্কে আইডিয়া পেলাম, ওকে, এবং বৈচিত্র্যতার ব্যাপারে বুঝতে পারলাম। স্টুডেন্টস কি অবস্থা বলো? এই অন্তর ভাই কিন্তু অ্যান্সার গুলো দিচ্ছে তোমাদের। নির্দিষ্ট বাস্তুতন্ত্র মানে কি? ধরো, আচ্ছা ভাই তো বলেই দিচ্ছে, এটা তোমরা এখান থেকে পড়ো। দিগন্ত কিন্তু অ্যান্সার করে ফেলছে যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, মানে এই যে আমাদের যে গরম অঞ্চলটা, আমাদের দেশ তো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে আছে বলতে পারো, এই অঞ্চলগুলোতে আসলে প্রাণীর বৈচিত্র্যতা বেশি। আমাদের চারপাশে অনেক প্রাণী দেখতে পারি, তুমি বরফের দেশে থাকলে এত প্রাণী দেখতে পাবা না, বুঝছো? ওকে ওকে, হলো, চলো আমরা তাহলে পড়াশোনা একটু আগাই, এখানে একটু আগাই। তাহলে এই অংশটুকু শেষ। এবার আসো কিছু ইতিহাস পড়ি। আমরা পড়তে আসছি জুওলজি, রাইট? তুমি জানো যে বায়োলজি সাবজেক্টের দুইটা পার্ট আছে, তাই না? এই বায়োলজি সাবজেক্টটার জনককে জানো? এই বায়োলজির জনক হচ্ছে এরিস্টটল। কেমন? এরিস্টটল। আচ্ছা, এই বায়োলজিতে আবার দুইটা ভাগ, বোটানি আর জুলজি। এই বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস, এইটাও এরিস্টটলের ছাত্র বা ছাত্রের ছাত্র, এরকম আর কি। একটু দেখে নিও ঘটনা। থিওফ্রাস্টাস নামটা কঠিন, তাই না? বোটানি জিনিসটাই কঠিন, থিওফ্রাস্টাস নামটাও কঠিন। তাহলে বোটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস, আর জুলজির জনককে, প্রাণীবিজ্ঞানের জনককে, প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছে আমাদের এই এরিস্টটল। তাহলে ফুল বায়োলজির জনক এরিস্টটল, জুলজির জনক এরিস্টটল, ঠিক আছে? আর বোটানি শব্দটার জনক হচ্ছে, বোটানি শব্দটা না মানে সাবজেক্টটার জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। মনে থাকবে ব্যাপারটা? আচ্ছা, এরিস্টটল যেটা করছিল ওর সময়, ও এই ডিফারেন্সটা বুঝতে পারছে যে কিছু প্রাণী আছে যাদের মধ্যে রক্ত আছে, লাল লাল রক্ত, আর কিছু প্রাণীর দেহে রক্ত পাওয়া যায় না। যেমন ঘাসফড়িং, তেলাপোকা, এদের মধ্যে কি লাল রক্ত পাওয়া যায়? পাওয়া যায় না।
কিছু প্রাণী আছে যাদের একটা শির দ্বারা থাকে শক্ত, আর কিছু প্রাণী আছে যাদের কোনো শির দ্বারা বা মেরুদণ্ড নাই। এই ব্যাপারটা উনি খেয়াল করছিল। খেয়াল করে উনি পুরো প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করলো। কেমন? একটা নাম দিল এনাইমা, একটা নাম দিল হচ্ছে, মানে দুইটাই এনাইমা, একটা এ দিয়ে একটা ই দিয়ে, একটা ইনাইমা একটা এনাইমা। হ্যাঁ, এবার আসো কোনটার মানে কি তোমার যদি একটু বলি। খেয়াল করো, দেখো বায়োলজিতে যখনই তুমি এই নাইমা নামে কেউ আছো আমাদের সাথে, আচ্ছা থাকলে খুব মজা হবে। আচ্ছা, এ মানে হচ্ছে বায়োলজিতে মনে রাখবা নাই, ঠিক আছে? তাহলে এনাইমাতে কিছু জিনিস নাই। কি কি নাই চলো দেখি। এখানে নাই হচ্ছে লাল রক্ত নাই, কেমন? আর কি নাই? মেরুদণ্ড নাই, মেরুদণ্ড হলো। এবার আসো এনাইমা ই দিয়ে যেটা দুইটা ভাগ করছে, কে করছে এগুলা? এরিস্টটল। প্রচুর জ্ঞান ছিল তার মাথায়। হ্যাঁ, যদিও যা কিছু করছে ম্যাক্সিমাম জিনিসই উনি পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে, তবুও উনাকে আমরা সর্বজ্ঞানী ভাবি এই জন্যই কারণ উনি সব ব্যাপার নিয়ে প্রথম কথা বলেছেন। তুমি জানো কিনা, ফার্স্ট স্টেপটা যদি ভুলও হয় তবু এটা ইম্পর্টেন্ট, কারণ তুমি স্টেপটা নিয়েছো, তাই না? এর জন্য পরবর্তীতে সঠিকটা হয়তো বা জানা গিয়েছে। তো এরিস্টটল কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জনক, মানে যেটা নিয়ে পেরেছে কথা বলেছে উনি। এনাইমা, এই ই শব্দটা দিয়ে তুমি মনে রাখবা এরিথ্রোব্লাস্ট মানে কি বলতো, বা এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট মানে হচ্ছে লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা, যাই বলো। এটার ইংরেজি হচ্ছে এরিথ্রোসাইট। আজকের পর থেকে যেখানেই তুমি এরিথ্রো শব্দটা পাবা, এরিথ্রো মানেই বুঝবা হচ্ছে, সরি, এরিথ্রো মানে কি বুঝবা? লাল। এরিথ্রো মানেই হচ্ছে লাল, ঠিক আছে? এই এরিথ্রো ই দিয়ে এরিথ্রোটা মনে রাখবা, মানে ইনাইমা যারা ছিল তাদের আসলে কি ছিল? লাল রক্ত ছিল, ঠিক আছে? তাদের লাল রক্ত ছিল। আর লাল রক্ত আমাদের আছে, লাল রক্ত থাকলে ওদের মেরুদণ্ড ছিল। এইভাবে ও ভাগ করছে। দুটা ব্যাপার কি বোঝা গেল? এইবার ধরো আমি একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। বায়োলজি বইটা একটু পেঁচানো, দেখো সব জায়গায় সব কনফিউশন ক্লিয়ার করে দিব। এবার আসো আমাদের প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন। প্রাণী জগৎকে, সব লিখতে গেলে কষ্ট হবে কিন্তু তবুও লিখি না তো তোমরা শুনে বুঝতে পারবা না। প্রাণী, আমার হাতের লেখা খুব সুন্দর তাই না? ব্যঙ্গ করে বললাম। প্রাণী জগৎকে মেরুদণ্ডী, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করেন কে? এই দুই, পারলে লিখে ফেলো উত্তরটা। দুই ভাগে ভাগ করেন কে? দেখি কে বলবে এটা, উত্তরটা বলো। প্রাণী জগৎকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করেন কে? আচ্ছা, যারা এরিস্টটল বলতেছো এইখানে একটু সতর্ক হইতে হবে। ট্রায়াড বলছে লিনিয়াস, না লিনিয়াস ভাগ করে নাই, লিনিয়াস দ্বিপদ নামকরণের জনক। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের কনফিউজ না করে অ্যান্সারটা দিয়ে দেই, এটাই বোধহয় বেটার, তাই না? আচ্ছা, এইটার উত্তরটা মনে রাখবা হচ্ছে ল্যামার্ক, ঠিক আছে? ল্যামার্ক। এই কথাটা লেখা আছে হচ্ছে তোমার জিন তত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টারে। এখন তুমি বলো ভাই কি বলেন, এইখানে উনি দুইটা ভাগে ভাগ করছেন, একটাকে এনাইমা বলছেন, একটাকে ইনাইমা বলছেন, কিন্তু এটা কিন্তু যে মেরুদণ্ডের উপর বেস করে ভাগ করছে ব্যাপারটা এরকম না। শুধু মেরুদণ্ডের উপর বেস করে বা মেরুদণ্ডী অমেরুদণ্ডী ডিরেক্টলি বলছে ব্যাপারটা এরকম না। এই ব্যাপারটা ডিরেক্টলি বলছিল প্রথম ল্যামার্ক। ওর একটা বড় নাম আছে, 11 নম্বর চ্যাপ্টারে বিবর্তন অংশে গেলে তাকে খুঁজে পাবা। যা ব্যাপিস্ট পিয়ারে অ্যান্টেইনে দ্য মনেট শেফালিয়ার দ্য ল্যামার্ক, পড়তে পড়তে মুখস্থ। এত বড় নাম। যাই হোক, তাহলে এটা একটা কনফিউজিং তথ্য না, এই জন্য এটার সাথে আমরা এই ব্যাপারটা মনে রাখবো। ওকে, আচ্ছা, দেবরাজ বলছে ভাই তেলাপোকার রক্ত কি শ্বেত রক্তকণিকা, বলা যায় কিনা? আমরা তেলাপোকার রক্তে কি আছে সব পড়বো, নো টেনশন, আর্থ্রোপোডাতে আসতে দাও। ইভেন ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কিন্তু তুমি পড়তে পারবা। হ্যাঁ, ওদের কিছু বৈশিষ্ট্য আছে শ্বেত রক্তকণিকার মতো, কিন্তু মানে ওই ওদের যে রক্তকণিকাগুলো এগুলো বর্ণহীন থাকে, এদের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ থাকে, এবং এটাকে আসলে শুধু আমরা রক্ত বলি না, এটাকে আমরা হিমোলিম্ফ বলি। প্রথম অংশে কঠিন লাগবে, বাট হিমোলিম্ফ কি আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব। ওকে চলো,
আচ্ছা, তাহলে আমরা অনেকখানি পড়লাম, অনেক কিছু জানলাম। তারপর চলো দেখি কি আছে আর। আচ্ছা, এরপর এই যে এনাইমা, ই দিয়ে মনে করে ফেলবো কি, ই দিয়ে মনে করে ফেলবো যে রক্ত আছে, তাই না? এবার রক্ত থাকলে পরে এটাকে আরো দুই ভাগে ভাগ করেন এরিস্টটল। একদল হচ্ছে ডিম পারে, ওদেরকে বলছে ডিম্বজ। আরেক দল হচ্ছে ডিম পারে না, জরায়ুতে বাচ্চা রাখে। জরায়ু হচ্ছে একটা অঙ্গ যেটা পুরুষের নাই, যেটা থাকে মহিলার। কোথায় থাকে? পেলভিসের মধ্যে, এই যে শ্রোণী অঞ্চলে থাকে। হ্যাঁ, এবার এই জরায়ুর ভেতরে আমি তুমি সবাই ছিলাম। এই জরায়ুটা যখন গর্ভ ধারণ করে তখন সে 20 গুণ বড় হইতে পারে। একজন প্রেগনেন্ট মাদারের এই জরায়ুটা বড় হয়ে হয়ে এই পর্যন্ত উঠে যায় অলমোস্ট, বুঝতে পারছো? একদম পেটের পুরোটা এতটুকু উঠে যায় বাচ্চা ধারণ করার জন্য। আবার যখন বাচ্চা ডেলিভার্ড হয়ে যায় তখন এই জরায়ুটা আবার নিজের মতো 14 দিনের মধ্যেই নিজের আগের অবস্থায় ফিরে যায়, সংকুচিত হয়ে হয়ে। বুঝছো? আচ্ছা, যার জরায়ু নাই, ধরো কোনো ফিমেল, তার জরায়ু নাই, এই অনেক ক্ষেত্রেই এল্ডারলি ফিমেলের ক্ষেত্রে অনেক অসুখে জরায়ু কেটে ফেলতে হয়। যার জরায়ু নেই সে কখনোই বাচ্চা ধারণ করতে পারবে না। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা যেহেতু জরায়ুতে ছিলাম, তো আমরা আসলে জরায়ুজ এই অংশে পড়ে যাই, তাই না? আর ধরো পাখি, সে ডিম্বজে পড়ে যাবে, মাছ ডিম্বজে পড়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার এইখান থেকে ইম্পর্টেন্ট পড়া শুরু। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট আছে এই পুরো টপিকটা, কেমন? আর এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট আছে, কারণ এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে আমি তোমারে বলবো। তাহলে এই অংশটাই আমাদের আজকের মেইন পড়া। এতক্ষণ যা ছিল সব ভূমিকা ছিল, ঠিক আছে? চলো, তুমি যে একটা প্রাণীকে একটা ছাঁচের মধ্যে ফেলবা, তুমি যে ওদেরকে শ্রেণীবিন্যস্ত করবা, তুমি কি কি ব্যাপারের দিকে লক্ষ্য করবা, তাই না? এইটা তোমাকে একটু চিন্তা করতে হবে। যেমন ধরো, তুমি তোমাকে আমি কিভাবে শ্রেণীবিন্যস্ত করতে পারি? তোমার জেন্ডার বিবেচনা করে, একদল ছেলে একদল মেয়ে। আবার আমরা পড়ানোর ক্ষেত্রে তোমাকে শ্রেণীবিন্যস্ত করতে পারি তোমার এইচএসসি ব্যাচ বিবেচনা করে, কেউ এইচএসসি 24, কেউ 25, কেউ এইচএসসি 26। তাহলে শ্রেণীবিন্যস্ত করার জন্য তো কিছু কিসের উপর বেসিস করে ভাগ করতেছো সেটা দরকার। এই জিনিসটাই আমি তোমাকে পড়াইতে আসতেছি, যে কিসের উপর বেস করে আমি ভাগ করব। আমি ভাগ করতে পারি একটা প্রাণীর দেহের আকার কেমন, এটা কি অনেক বড় নাকি এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। আমি ভাগ করতে পারি সংগঠন ক্রমমাত্রা। এই সংগঠন ক্রমমাত্রাটা এখন নাম শুনে কঠিন লাগতেছে, বাট আমি ক্লিয়ার করে দিব। সে কিভাবে বাস করে, তার জীবন পদ্ধতি কেমন, সে কি কারো গায়ের মধ্যে লেগে থাকে, নাকি একলা একলা ফ্রি লিভিং, নাকি আরেকজনের সহযোগে বেঁচে থাকে, এটা তার জীবন পদ্ধতি, এটার উপর বেস করে ভাগ করা যায়। সে যখন একদম একটা ছোট্ট কোষপিণ্ড ছিল, হ্যাঁ, প্রথম যে কোষ সেটার নাম হচ্ছে জাইগোট, শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি করলো। এরপর এই জাইগোটটা আস্তে 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 সেল ডিভিশন করে করে একটা আস্ত প্রাণীর জন্ম দিবে। এখন এই সময়টাকে বলে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট। কোন সময়টা? এই যে জাইগোটটা কোষ বিভাজন করে 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 যে একটা আস্ত প্রাণী হবে, এই টাইমটার নাম হচ্ছে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট। এইটার মধ্যেও অনেক কাহিনী আছে, তো ওইটার উপর বেস করে আমি ভাগ করতে পারি প্রাণীকে। ভ্রূণ স্তর, তা একটা একটা করে আমরা পড়বো, এখন সবকিছু বলে ফেলা যাচ্ছে না। যতটুকু বুঝার বুঝো, এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এখন। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে ধরো সিকিউ এর জন্য সংগঠন ক্রমমাত্রা এই ব্যাপারটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তোমাকে পরীক্ষায় ধরো দিল যে সংগঠন ক্রমমাত্রার ভিত্তিতে কিভাবে প্রাণীকে শ্রেণীবিন্যস্ত করা যায়, আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর জানতে হলে আগামী 5 মিনিট তোমার আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই সবগুলো শব্দই আমি সামনে এই 16টা পয়েন্টই আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি। সো গেট রেডি, সবাই বুঝে নিবা। ওকে, আসো। তাহলে প্রথম পয়েন্ট ছিল আমাদের দেহের আকার। আকারের উপর বিন্যস্ত করে আমি কিভাবে ওদেরকে ভাগ করতে পারি। খেয়াল করো, একটা নাম মাইক্রো অ্যানিমেল, একটা নাম ম্যাক্রো অ্যানিমেল। ইংরেজিগুলো আমরা দেখব। আমরা বায়োলজি পড়তেছি, আমরা সায়েন্স পড়তেছি, আমরা ইংরেজি পারবো না, এইটা অন্যায়। তুমি ধরো কোনো কারণে দেশের বাইরে পড়তে যাবা, বাইরের কোন একটা স্টুডেন্টের সাথে তুমি বায়োলজি নিয়ে কথা বলবা, তুমি দেখবা যে তুমি সেই লেভেলে বায়োলজি পারো, ইংরেজিতে তো বলতে পারো না, তখন তো এটা একটা ডিসগ্রেস, তাই না? তো আমরা এই জন্য ইংরেজি শব্দগুলো দেখব, শব্দগুলো পারলে পরে আমরা লিখতে পারি। আচ্ছা, আব্দুর রহমান কিন্তু হিমোলিম্ফের ভেঙে কিন্তু বলে দিচ্ছে যে হিম মানে রক্ত আর লিম্ফ মানে লসিকা। ভেরি গুড ভাইয়া। কোড কি? কোড কি উপর লেখা ছিল? জেনেটিক কোড বা এরকম কিছু? আচ্ছা, দাঁড়াও দেখি, খুঁজে দেখি, একটু ডিটেলস লিখো, প্রশ্নটা একটু ডিটেলস করো, কোন কোডের কথা বলতেছো, তখন আমি তোমাকে বলি, সমস্যা নেই। দেখো, প্রথম চ্যাপ্টার গুলো পড়াতে গেলে যেটা হয় আমাদের একটু টাইম লাগে, কারণ তোমরা বায়োলজির এই বইয়ের কোনো চ্যাপ্টার পড়ো নাই।
তখন আমাকে সব শব্দ ভেঙে পড়াতে হয়। তুমি যখন অর্ধেক বায়োলজি বই পড়ে ফেলবা, বিশ্বাস করো বাকি ক্লাসগুলো নেওয়া অনেক ইজি, কারণ তখন তুমি বায়োলজির অনেক শব্দের মানে বুঝো এবং এই ব্যাপারগুলো রিপিট হয় প্রত্যেক চ্যাপ্টারে, তখন ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত তোমরা বুঝতেছো কিনা বলো? জিনগততে ছিল। আচ্ছা, জেনেটিক কোডের কনসেপ্টটা আমরা এই ক্লাসে ইনভলভ করতে চাচ্ছি না। এটার জন্য আমরা কোষ এবং এর গঠন, এটার যে টোটাল ক্লাস আছে এটা লাস্টের দিকে জেনেটিক কোড নিয়ে ডিটেলস আলোচনা আছে। জেনেটিক কোডের কনসেপ্ট এখানে নিয়ে আসলে এই ক্লাস শেষ করা যাবে না, বুঝছো? ওইটাও তোমরা বুঝবা, একটু ধৈর্য ধরতে হবে, এটাকে একটু পেন্ডিং রাখো, ফিরে আসো। এইগুলা থেকে আমরা কি পড়বো? এগুলো থেকে আমাদের এক্সাম্পল লাগবে। গিনিপিগ এই প্রাণীটার কথা প্রচুর বলা হয়। কেন বলা হয়? গিনিপিগ আসলে মানে এটা কিরকম প্রাণী, প্রথমে তোমাদের এটা জানতে ইচ্ছে করতে পারে, গুগল সার্চ করে দেখে ফেলতে পারো গিনিপিগ লিখে। এটা আসলে খরগোশের থেকে ছোট, ইঁদুরের থেকে বড়, ঠিক আছে? খরগোশ থেকে ছোট, খরগোশের মতোই দেখতে, খরগোশ থেকে ছোট কিন্তু ইঁদুরের থেকে বড়, এরকম একটা প্রাণী গিনিপিগ। এর সাইন্টিফিক নেমটা পড়বা ক্যাভিয়া। হ্যাঁ, এরপর দেখো তোমাকে পড়তে বলছে, তুমি একটা ছেলে এবং তোমাকে পড়তে বলছে ক্যাভিয়া পরসেলাস। হ্যাঁ, ছেলে থেকে সেলা, আর পড়তে বলছে ক্যাভিয়া পরসেলাস। গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা তুমি মনে রাখতে পারো, যেহেতু সব ধরনের এক্সপেরিমেন্ট গিনিপিগের উপর করা হয়। মানুষের ক্রোমোজোম সংখ্যা বোধহয় তুমি জানো, তাই না? 46। তো মানুষের উল্টাটা হচ্ছে গিনিপিগের 64। কেন লিখলেন? কারণ গিনিপিগ থেকে প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে। গিনিপিগের দাঁত কয়টি? এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, কোনো বইয়ে নাই। কোনো বইয়ের চিপা চিপা হয়তো আছে, বুঝছো? সো দাঁত খুব সম্ভবত গিনিপিগের দাঁত 20টা বোধ হয়, তাও একটু সার্চ করে দেখো। তো একবার যেহেতু দাঁত চলে আসছে, এখন একটু ক্রোমোজোম নাম্বারটা জেনে রাখলাম যে গিনিপিগের ক্রোমোজোম হচ্ছে মানুষের উল্টাটা। মানুষ হচ্ছে 46 মানে 46, আর গিনিপিগে 64 64। উপরে আণুবীক্ষণিক প্রাণী, যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। দেখো এখানে একটা প্রোটিস্টান জীবাণু। এখন আমি জানি সবাই জিজ্ঞেস করে ভাই প্রোটিস্টান এটা আবার কি? আমাদের এই জীবজগতে 5টা কিংডম আছে। কিংডম মানে জগৎ। আমরা হচ্ছে অ্যানিমেলিয়া কিংডম, বোধহয় তুমি এটা জানো, তাই না? আমরা অ্যানিমেলিয়া কিংডম। কিন্তু আর কি কি কিংডম আছে আমরা পড়বো এটা নিয়ে সামনে। যাই হোক, এটা আগেই পড়াই ফেলি যেহেতু চলে আসছে। হ্যাঁ, একটু বেসিক কথাগুলো বলে নেই। একটা কিংডমের নাম হচ্ছে মনেরা। মনেরাতে হচ্ছে থাকে আদিকোষগুলো। আদিকোষ মানে কি? এদের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নাই, কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই, বুঝছো? তার মানে এরা কারা? এরা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলি। ব্লু গ্রিন অ্যালগি, এটা হচ্ছে ইংরেজিতে বলে ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। এরা হচ্ছে আমাদের মনেরাতে পড়তেছে। ওকে, তারপর হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টার ওরা হচ্ছে প্রকৃতকোষী, ওরা আদিকোষী না, ঠিক আছে? ওরা প্রকৃতকোষী। এবং এখানে তোমার কে কে পড়তেছে আমি তোমাকে বলি। শৈবাল পড়তেছে এখানে, হ্যাঁ, এবং অ্যামিবা পড়তেছে। অ্যামিবা হচ্ছে এককোষী একটা প্রাণী, ঠিক আছে? কোনো নির্দিষ্ট আকার নাই। আরো কিছু জীবাণু পড়তেছে, বুঝছো? কিছু জীবাণু, এগুলো হচ্ছে প্রোটিস্টা। এটা একটা কিংডম, প্রাণীদের একটা কিংডম, বুঝছো? আরেকটা কিংডম হচ্ছে যেটা শুধুমাত্র ছত্রাক নিয়ে, সেটাকে আমরা বলি ফানজাই, ঠিক আছে? ফানজাই কিংডমের মধ্যে আছে হচ্ছে ছত্রাক। ছত্রাক অবশ্যই প্রকৃতকোষী, বাকি সবাই প্রকৃতকোষী। আদিকোষ শুধুমাত্র মনেরাতে থাকে, বুঝছো? তাহলে এটা হচ্ছে ছত্রাক। দেখো ছত্রাকে এতই ভ্যারাইটি, ছত্রাককে আসলে এটাকে আমরা উদ্ভিদে ফেলবো না প্রাণীতে ফেলবো, কোথায় মিলাইতে পারি না। পরে বলছি যে যা তুই একটা আলাদা কিংডম, তাই ফানজাই বলে একটা আলাদা কিংডম আমরা দিয়ে দিচ্ছি ছত্রাককে। তারপর দেখো, তারপর কি আছে বলো? প্ল্যান্টি। প্ল্যান্টির মধ্যে কি পাবা? প্ল্যান্টির মধ্যে পাবা হচ্ছে সব গাছ, তাই না? সব গাছ। আর অ্যানিমেলিয়াতে কি পাবা? অ্যানিমেলিয়া, এখানে পাবা হচ্ছে সব প্রাণী, তাই না? এই হচ্ছে 5টা জগৎ। এবার তোমার বইতে মাইক্রো অ্যানিমেল বলতে যে এক্সাম্পলটা দিছে সেটা হচ্ছে কি বলো? সেই এক্সাম্পলটা দিছে হচ্ছে একটা প্রোটিস্টান জীবাণু। এই যে প্রোটিস্টা জগতের মধ্যে জীবাণু আছে কিছু, এরকম একটা জীবাণু দিচ্ছে। এখানে এক্সাম্পল হিসেবে তোমার অ্যামিবাও দিতে পারতো। অ্যামিবাও মাইক্রোস্কোপিক। কিছু এককোষী শৈবাল আছে, ওরাও মাইক্রোস্কোপিক। সব শৈবাল আবার মাইক্রোস্কোপিক না, ঠিক আছে? তো এটা একটা কৃমি, মানে কৃমি বলা যাবে না, একটা জীবাণু আর কি, ঠিক আছে? ট্রিকোডিনা অ্যানাবাসি।
এটা কি করে? মাছের ফুলকার রোগ করে, ট্রিকোডিনা অ্যানাবাস। এই সাইন্টিফিক নামগুলোকে তুমি একটু ভেঙে ভেঙে পড়বা। এটাকে ধরো ট্রিকো, তারপর দেখো একটা দিনা নাম আছে, তোমার কোনো বান্ধবী থাকলে তো কথাই নেই, মনে থাকবে ওর নাম দিয়ে, তাই না? ট্রিকোবিনা অ্যানাবাস, এগুলা সাধারণত লিখতে দিবে না। এই নামটা তোমাকে আসলে অপশন দেখে চিনতে হবে। ধরো পরীক্ষাতে আসলো নিচের কোনটা মাইক্রো অ্যানিমেল বা আণুবীক্ষণিক প্রাণী, তখন যেন সাইন্টিফিক নেম দেখে তুমি চিনে ফেলো। ওকে, এবার চলো এটা চলে আসি, এটা ইম্পর্টেন্ট আছে, সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রার ব্যাপারটা আমাদের পুরো চ্যাপ্টার জুড়ে লাগবে, ঠিক আছে স্টুডেন্টস? আমরা কি বেশি লোড দিয়ে ফেলতেছি তোমাদের মাথায়? মেবি না, খুব ধীরে পড়াচ্ছি কিন্তু, তাই না? খুব তাড়াহুড়া নাই। এইটুকু আমি অ্যাডমিশন ক্লাস এইটুকু পড়াবো 5 মিনিটে, উপরের অংশটুকুতে তেমন কিছু নাই, এটা তো বলে ফেলবো। এই পর্যন্ত আসতে আমার 5 মিনিট লাগবে। তোমার 26 ব্যাচ যেহেতু, তোমাদেরকে তো বদ হজম করানো যাবে না, তাই না? এই জন্য অল্প অল্প করে আমরা ডোজ দিচ্ছি। সবকিছু তো ঠিক, তাই না? ওকে, অনেক মানুষ ক্লাস করতেছো, তোমরা বন্ধুদের জানিয়েছো কিনা? আচ্ছা ভাইয়া, মাইকোপ্লাজমা কি মনেরা রাজ্যের? দেবরাজ, ভেরি গুড, গুড কোশ্চেন, বাট এটা একটু চেক দিয়ে বলতে হবে আমাকে। কারণ মাইকোপ্লাজমা, হ্যাঁ এটা হইলে মনেরাই হবে, ঠিক আছে? এটাকে মনে রাতেই ফেলতে হবে, আর কোনো ওয়ে নাই। কারণ মাইকোপ্লাজমা হচ্ছে জগতের সব থেকে ছোট্ট জীব, ঠিক আছে? তোমাকে পরীক্ষায় যদি প্রশ্ন করে সব থেকে ছোট্ট কোষের নাম কি এই পুরো জগতে, তাহলে যেই প্রাণীর নাম বলবা সেটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। দেখো কমেন্টে বলছে, তাই না? তো মাইকোপ্লাজমা অন্যগুলোতে পড়ার কোনো সুযোগ রাখে না। সে পড়লে, সে যেহেতু সে আদি কোষের মধ্যেই পড়বে অবশ্যই, হ্যাঁ। তো সে পড়লে অবশ্যই মনে রাতেই পড়বে। আচ্ছা, হ্যাঁ পিপিএলও, তোমরা তো অনেকে অ্যাডভান্স, অনেকেই তো পড়ে ফেলছো। মাইকোপ্লাজমার আরেক নাম হচ্ছে পিপিএলও, ভেরি গুড, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। যারা উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা পড়েছে ওরা কিন্তু কমেন্টে জানান দিচ্ছে, হ্যাঁ ভাই আমি পড়ছি। আর যারা পড়ে না ওরা ভাবতেছে ভাই এগুলো বাদ দেন, যেটা পড়াচ্ছেন এটা পড়ান, তাই না? সমস্যা নাই। এই উদ্ভিদ বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার, এইটাও কিন্তু একদম ডিটেলসে ক্লাসগুলো কিন্তু আমাদের রোটোডিয়ামস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমরা কিন্তু একটু কষ্ট করে গিয়ে রোটোডিএমসি সার্চ করবা, প্লে লিস্টে দেখবা অনেক প্লে লিস্টের মধ্যে একটা আছে টার্বো বায়োলজি কোর্স। বায়োলজির 70 to 75% ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা তো কষ্ট করে খুঁজো না, ক্লাসগুলো করো না, খুঁজো খালি ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাস এখন মানে কারা করবে? যারা আগে ভালো ক্লাসগুলো করে নাই, যারা আগে ডিটেলসে পড়ে নাই, ওদের শেষ ভরসা হচ্ছে ওয়ান শট ক্লাস। তোমার কনসেপ্ট হবে একদম টপ লেভেলের। তো তোমার যদি আমি এটা ধরো 1 ঘন্টায় পড়াই, তুমি তো 26 ব্যাচ হিসেবে তুমি তো কনসেপ্ট ডেভেলপ করতে পারবা না, পারবা? পারবা না। তোমার এখন ডিটেলস ক্লাস করতে হবে। প্রথমবার পড়ার জন্য একটু ডিটেলস ক্লাস করবা। তুমি যদি শ্রম না দাও তাহলে তোমার সাফল্য কেমনে আসবে আমাকে বলো। আচ্ছা, আচ্ছা ভাইয়া, পৃথিবীর অন্য প্রান্তের মানুষের সাথে কি আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য আছে? উম, অন্য প্রান্তের না, এইখানে আসলে এটা বাস্তুতান্ত্রিকের মধ্যে পড়তেছে না। তুমি দেখবা হচ্ছে ধরো মানুষের মধ্যে এই বৈচিত্র্যটা অতভাবে প্রকাশিত না। এটা ধরো তুমি যদি ধরো ভাল্লুকের ক্ষেত্রে দেখো, তাইলে এখানে বাস্তুতান্ত্রিক একটা বৈচিত্র্য দেখতে পাবা। যেই ভাল্লুকটা বনের মধ্যে থাকে তার মধ্যে তার দেখবা যে সে হচ্ছে কালো রঙের, আর যে মেরুতে থাকে সে হচ্ছে পোলার বিয়ার, সে সাদা রঙের। এখানে মানে বৈচিত্র্যটা খুব প্রকটভাবে দেখা যাচ্ছে, আবার ফেলানো যায়। এই জিনিসগুলো হচ্ছে কি একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। যেমন অন্তঃপ্রজাতিক যে বৈচিত্র্যের কথা আমরা বলছি, সেটাকে আমরা প্রজাতিগত বলতে পারি, জিনগত বলতে পারি, বুঝছো? ব্যাপারগুলো খুব ইন্টারকানেক্টেড। এগুলো নিয়ে স্যাররাও তেমন একটা পেঁচাবে না। যুক্তির খাতিরে তুমি সবগুলোকেই যে কোনোটার আন্ডারে আসলে বিশ্লেষণ করতে পারো। আচ্ছা, আমরা আগাই চলো। তাহলে এই অংশটা খুব ইম্পর্টেন্ট, এটা অলরেডি তোমাকে বলছি। চলো আমরা দেখি, কিছু প্রাণী আছে বুঝছো, ওদের দেহে শুধুমাত্র কোষ আছে। এই কোষগুলো মিলে মিলে কোনো সংগঠন করতে পারে নাই। প্রত্যেকটা কোষ একটা ইন্ডিভিজুয়াল জিনিস, প্রত্যেকটা কোষ ইন্ডিভিজুয়ালি কাজ করে, বুঝছো? ওদের কোনো গ্রুপ নাই। তাহলে ওই প্রাণীটার ক্ষেত্রে কিন্তু কোনো টিস্যু তৈরি হয় নাই। দেখো, তোমাকে আমি একটু আইডিয়া দিই যে টিস্যু মানে কি। এই টিস্যু আবার তুমি যে ফেসিয়াল টিস্যু ইউজ করো সেই ফেসিয়াল টিস্যু না। একটা প্রাণীতে গাঠনিক একক হচ্ছে কোষ বা সেল। এইটুকু আইডিয়া আমার বাচ্চারা রাখে, আমি জানি। অনেকগুলো কোষ মিলে কি তৈরি করে জানো? টিস্যু তৈরি করে। অনেকগুলো কোষ একই রকমের কাজ করে, একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, এরকম একটা কোষ গুচ্ছ মিলে কি তৈরি করলো? টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি করে? অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় তন্ত্র। বুঝা গেল বাচ্চারা? ভাই একটু এক্সাম্পল দেন। যেমন ধরো আমি কিছু অঙ্গের কথা বলি, তোমরা বলবা এই অঙ্গগুলো মিলে কোন তন্ত্র তৈরি হয়। ঠিক আছে, কি কি অঙ্গের কথা বলবো? ধরো বললাম ধমনী, শিরা, হৃৎপিণ্ড,
বলো, এই অঙ্গগুলো মিলে কোন তন্ত্র তৈরি হয়? আমি জানি সবাই বলে ফেলবা ভাই এটা ভাই রক্ত সংবহন তন্ত্র, তাই না? এই তন্ত্রের নাম ব্লাড সার্কুলেশন সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। আবার যদি বলতাম পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এই অঙ্গগুলো মিলে কি তৈরি হবে? পরিপাক তন্ত্র। ব্যাপারটা কি বুঝা গেছে? সব প্রাণীর ভাগ্যে এই পর্যন্ত আসা জোটে না, বুঝছো? কিছু প্রাণী আছে যারা জাস্ট এই কোষ পর্যন্ত এসে থেমে যায়, মানে ওদের শুধু কোষ আছে, হ্যাঁ, আর কিছু নাই, শুধু কোষ, কোনো টিস্যু তৈরি হয় নাই। ওদেরকে আমরা বলবো হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। কিছু কিছু প্রাণী আছে, তাহলে কোষীয় মাত্রার প্রাণী মানে কি বুঝা গেছে? কোষীয় মাত্রার প্রাণী মানে হচ্ছে শুধুমাত্র কোষ আছে, কোনো টিস্যু তৈরি হয় নাই, কোষীয় মাত্রার প্রাণী হলো। ওকে, এবার এর চেয়ে একটু উন্নত প্রাণী কোনটা? যার কোষগুলো টিস্যু তৈরি করছে, স্টিল কোনো অঙ্গ বা তন্ত্র তৈরি করে নাই, তাই না? এইটার ক্ষেত্রে কি বলবা? এটার ক্ষেত্রে বলবা কোষ টিস্যু মাত্রার প্রাণী, মানে কোষগুলো কি হয়েছে? টিস্যু হয়েছে। আচ্ছা, কারো ক্ষেত্রে কি হয়েছে? টিস্যুগুলো অঙ্গে পরিণত হয়েছে, ওদেরকে তুমি বলবা টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। বুঝতে পারতেছো? টিস্যুগুলো অঙ্গ হয়েছে, তাহলে ওদেরকে কি বলবা? টিস্যু। মজা না বলো? অবশ্যই মজা। টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। কাদের ক্ষেত্রে কি হয়েছে আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, আগে শব্দগুলোর মানে বুঝে নাও। কারো ক্ষেত্রে অঙ্গগুলো তন্ত্রে রূপান্তরিত হয়েছে, ওদেরকে তুমি কি বলবা? অঙ্গ তন্ত্র মাত্রার, অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। এবার আমাকে বল ভাই, আমি সংগঠন মাত্রার ভিত্তিতে কয় ভাগে ভাগ করতে পারলাম? 4 ভাগে। যার ক্ষেত্রে শুধু কোষ হয়ে বসে আছে সে কোষীয় মাত্রার, যারগুলো টিস্যু হয়েছে সে কোষ টিস্যু, টিস্যুগুলো অঙ্গ হইলে টিস্যু অঙ্গ মাত্রার, অঙ্গগুলো যদি তন্ত্র হয় তাহলে অঙ্গ তন্ত্র মাত্রার প্রাণী। তন্ত্রের পরে কি আর কিছু আছে? না, তন্ত্রগুলোই মিলেই তো অনেক, বেশ কয়েকটা তন্ত্র মিলেই তো আমাদের কি একটা মানে জীব, তাই না? তন্ত্রগুলো মিলেই তো জীব বা দেহ, জীব দেহ। যেরকম আমার দেহে প্রজনন তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে, রক্ত সংবহন তন্ত্র আছে, স্নায়ু তন্ত্র আছে, এই সব তন্ত্র মিলেই তো একটা জীব দেহ, তাই না? সো এই 4 ভাগে আমরা ওদেরকে ভাগ করতে পারি। নামগুলা আবার একটু পড়ে ফেলো তুমি, ঠিক আছে? কি কি বলো? কোষীয় মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গমাত্রার প্রাণী এবং অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। অলরেডি তুমি বুঝে গেছো যে এখানে সবচেয়ে উন্নত কোনটা? সবচেয়ে উন্নত অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। সবচেয়ে অনুন্নত কোনটা? কোষীয় মাত্রার প্রাণী, রাইট? ওকে, চলো এবার আমরা বইতে পড়ি। বলো এই আলোচনাটুকু তুমি বুঝতে পারছো কিনা? ভাইয়া ব্যাকটেরিয়া ছত্রাকের কি জীবন আছে? জানার ইচ্ছা ছিল। আচ্ছা, জীবন বলতে তুমি কি বুঝো? জীবন মানে কি? জীবন বলতে কি তুমি কথা বলা বুঝাও কিনা, হেঁটে চলা বুঝাও কিনা? যদি সেটা বুঝাই থাকো তাহলে তো জীবন বলতে পারবা না, যেটা আমরা চর্মচক্ষুতে দেখি, তাই না? কিন্তু জীবন বলতে আসলে একটা, ওর দেহে কোনো সজীব কোষ আছে কিনা, কোষের ভেতরে জেনেটিক উপাদান আছে কিনা, সে কি বংশবৃদ্ধি করতে পারে কিনা, সে কি খাবার গ্রহণ করে কিনা পরিবেশ থেকে বা কোথাও থেকে, এইগুলো হচ্ছে জীবনের লক্ষণ, তাই না? এই কাজগুলো ব্যাকটেরিয়া করে, ছত্রাক করে, সবাই করে। সংখ্যায় বাড়তে পারে না ওরা? তাহলে ওরা অবশ্যই জীবিত কোষ। এখন মৃত কি জিনিস? আমার সামনে ধরো একটা টেবিল আছে, এই টেবিলের, এই টেবিলের মধ্যে অনেকগুলো উদ্ভিদ কোষ আছে, বাট এই কোষগুলো সবগুলো মৃত কোষ। এখানে শুধুমাত্র ওর কোষ প্রাচীরটা আছে, শুধু সেলুলোজ আছে, এখানে কোনো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ডিএনএ, সজীব বস্তু এগুলা কিছুই আর বেঁচে নাই। হ্যাঁ, কারণ ওটা দিয়ে আমি টেবিল বানাই ফেলছি। তাহলে ও এখন মৃত, কিন্তু যখন ও গাছে ছিল তখন কোষগুলো হয়তোবা জীবিত ছিল। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? ওকে, আচ্ছা। ফারিয়া বলছে যে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, কয়েকদিন ভালো লাগে, পরে আর ভালো লাগে না মানুষের। কিন্তু যে ধৈর্য ধরে করতে পারবে, আমার আহ, কিছু স্টুডেন্ট আছে যারা এগুলো স্বীকার করছে বা এগুলো আমাকে বলছে, এবং এটা আমাকেও শিক্ষক হিসেবে কনফিডেন্স দেয় যে মানে আমি ক্লাসে যেগুলো পড়াই সেগুলো থেকে প্রশ্নে আসে। আমার একটা স্টুডেন্ট ঢাকা মেডিকেলের 33তম হয়েছিল, পূর্বা। পূর্বা একটা কথা বলছিল, হৈমন্তী এই কথা বলছে, অনেকে বলছে যে ভাই আমার কাছে মনে হয়েছে যে যখন পরীক্ষা মানে পরীক্ষার হলে যাবে আমার কাছে পড়বে আর আমার কথা মনে পড়বে না পরীক্ষার হলে, এইটা এটা মানে খুবই দুষ্কর, মনে পড়বেই। আচ্ছা, যাক ফিরে আসি, চলো আমরা এখন একটু দেখি এখানে কি লিখছে। দেখো এখানে বলছে কিছু কোষ সম্মিলিত হয়ে, আচ্ছা এইগুলা
বিশেষ কাজের জন্য বিশেষায়িত হয়। দেখো ওরা কিন্তু কোনো সমষ্টি করে নাই, এক একটা কোষ এক এক কাজে বিশেষায়িত, শ্রম বন্টন করে নিছে যে ভাই তুই একটা কোষ তুই এই ধরনের কাজ কর, আমি একটা কোষ আমি এই ধরনের কাজ করি, ঠিক আছে। তাহলে এই অনুন্নত প্রাণীগুলো কই পাবা তুমি? পরিফেরা পর্বে পাবা। পরিফেরা পর্বে দেখবা সব হচ্ছে স্পঞ্জ টাইপের প্রাণী। এই স্পঞ্জগুলোর মধ্যে কোনো টিস্যু নাই, বুঝছো, এগুলো ইন্ডিভিজুয়াল কোষ থাকে, তাই এরা কোষীয় মাত্রার প্রাণী, ইংরেজিতে বললে সেলুলার গ্রেড। এবার কোষগুলো যে টিস্যু তৈরি করে তাহলে তুমি বলবা সেল টিস্যু গ্রেড, তাই না? মজার ব্যাপার হচ্ছে কি জানো, তুমি যদি পর্বগুলোর সিরিয়াল তোমার মনে থাকে, সিরিয়াল কি তুমি জানো কিনা এই বইতে, প্রথম পরিফেরা, এগুলো পরের ক্লাসে পড়াবো না, ঠিক আছে, আবার সিরিয়ালটা প্রাইমারিলি বলি তোমাকে। প্রথম পরিফেরা, তারপর নিডারিয়া, তারপর প্লাটিহেলমিনথেস, হ্যাঁ, এবং প্লাটিহেলমিনথেসের পর থেকে যারা আছে মানে নেমাটোডা থেকে নিয়ে বাকি সবাই, ওরা হচ্ছে সবাই অঙ্গতন্ত্র মাত্রার গঠন। খেয়াল করো, তাহলে প্রথম পর্বটা পরিফেরা পাইলো কোষীয় মাত্রা, প্রথমটা পাইলো প্রথমটা। সেকেন্ড যেটা নিডারিয়া, সেটা আরেকটু উন্নত, তাই সে পাইলো কোষ্টিসু মাত্রা। থার্ড যেটা প্লাটিহেলমিনথেস, কই আমাদের, সেটা আরেকটু উন্নত, এখানে অঙ্গ তৈরি হয়েছে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে। প্লাটিহেলমিনথেস মানে এখানে কিছু কৃমি আছে, চ্যাপ্টা কৃমি, ওদের ক্ষেত্রে অঙ্গ তৈরি হয়, তন্ত্র তৈরি হয় নাই। এরপর থেকে যারা আছে প্লাটিহেলমিনথেসের পরে নেমাটোডা, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, ওই আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা যারা আছে সবাই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন থাকে, ঠিক আছে, ওকে। এবং দেখো এখানে একটা লাইন লেখা আছে যে এই অঙ্গতন্ত্র মাত্রার এই গঠনটা আমরা প্রথম দেখতে পাইছি একটা সামুদ্রিক প্রাণীতে, এবং এটা হচ্ছে নিমার্টিয়ান নামক একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠী। এগুলো খুব পুরান, বুঝছো, এগুলো অনেক আগে আসছে পৃথিবীতে, অনেক পুরান টাইপের প্রাণী। আচ্ছা, বিবর্তন যখন পড়বা তখন দেখবা যে কোন প্রাণীর আবির্ভাব আসলে কখন হয়েছে, এই ব্যাপারে জীববিজ্ঞানের কিছু নিজস্ব কথা আছে, ওগুলো আমরা দেখব। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি সংগঠন মাত্রার ব্যাপারটা বুঝতে পারছি কিনা বলো? এইটা থেকে যদি প্রশ্ন আসে, আমি কি একটা করে লাইন লিখে কোষীয় মাত্রা মানে কি, কোষ্ঠীসু মাত্রা গঠন কি বুঝাই দিতে পারবো না? সংজ্ঞার মতো লিখে এক্সাম্পল দিতে পারবো না? সিরিয়ালটা মনে রাখলে হবে, পরিফেরা হচ্ছে কোষীয়, তারপরের পর্ব নিডারিয়া হচ্ছে কোষ্ঠীসু, প্লাটিহেলমিনথেস 3 নাম্বার, টিস্যু অঙ্গমাত্রাও ছিল আমাদের সিরিয়ালে 3 নাম্বার, তাই না? এবং প্লাটিহেলমিনথেসের পর থেকে যত পর্ব আছে সবাই হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন, শেষ। এবার জীবন পদ্ধতি, এটাই আসছে এবছর ঢাকা ইউনিভার্সিটিতে। কিসে আসছে ভাই? রিটেনে, ঠিক আছে, এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি এই বছর রিটেনে আসছে। তো এই বছর এটা আসছে, অন্য বছর অন্যটা আসতে পারে। কি আসছে প্রশ্নটা? বলছে যে জীবন পদ্ধতি উপর ভিত্তি করে প্রাণীকুলের, এই যে এই লাইনটাই ধরে দিচ্ছে, মানে জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীকুলকে কয় ভাগে ভাগ করা যায় আলোচনা করো। এই যে এটা পড়ে নাই ভালো মতো, সে কিন্তু ধরতেই পারবে না এই জীবন পদ্ধতি এটা আবার কোত্থেকে কি, এটা কোন চ্যাপ্টার থেকে দিল, তোমাকে ভালো মতো পড়তে হবে। খেয়াল করো, ইজি কিন্তু একদম ইজি প্রশ্ন, তাই না? ধরতে পারলে অ্যান্সার করা যায়। ফ্রি লিভিং, একটা কবুতর, সে উড়ে উড়ে বেড়ায়, উড়ে উড়ে সে চলে যেতে পারে কলম্বিয়াতে, উড়ে উড়ে চলে যেতে পারে লিবিয়াতে, তাই না? এই জন্য ওর সাইন্টিফিক নেম দিছি কলম্বা লিবিয়া, দুইটা দেশের নাম, তাই না? আচ্ছা, তারপর আসো পরজীবী। পরজীবীর ব্যাপারটা হচ্ছে এই বেটা, ধরো একটা কৃমিকে আমরা পরজীবী, যকৃত কৃমি, যকৃত কৃমি সাইন্টিফিক নেমটা একটু পড়ো, ফ্যাসিওলা, ফ্যাসিওলা হ্যাপাটিকা। হেপাটিকা নাম দেখে বুঝে যাবে এটা কোথায় থাকবে, লিভারে, কারণ হেপাটো মানেই হচ্ছে লিভার, ঠিক আছে। তো লিভারের এই কৃমি, এই কৃমি যখন লিভারে থাকে তোমার কি কোনো উপকার হয়? জীবনেও না। লিভারেরটা ভাই বুঝতেছি না। আচ্ছা, পেটের ভেতরে অন্ত্রে ক্ষুদ্রান্তে বা যেখানেই একটা কৃমি আছে, সেই কৃমি তোমার কোনো উপকার করে? কখনো না। কৃমির কি ভাই কোনো উপকার হয়? অবশ্যই। কৃমি তোমার সব পুষ্টি খেয়ে ফেলে, তুমি প্রচুর খাবার খাইতেছো কিন্তু দেখতো তুমি অপুষ্টিতে ভুগতেছো, তোমার সব পুষ্টি গেল কই? কৃমির পেটে। কৃমি পুষ্টি নিয়ে নিয়ে বড় হয়েছে, ফুলে ফুলে বংশ বিস্তার করছে তোমার পেটের মধ্যে, তাই না? তাহলে কৃমি এখানে পরজীবী। কেন পরজীবী? কারণ এখানে শুধু কৃমির উপকার হয়েছে, তোমার ক্ষতি হয়েছে, এজন্য এই বেটা পরজীবী, প্যারাসাইট। বুঝা গেল? ওকে। যদিও এখানে বলছে যে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, কিন্তু এই 2 ভাগ ছাড়াও আরো 2টা ভাগ আছে, এবং এই 2টা ইম্পর্টেন্ট। সিম্বায়ন্ট মানে মিথজীবী। ভাই পরজীবী আর মিথজীবীর পার্থক্য কি? মিথজীবীর ক্ষেত্রে 2 পক্ষই উপকৃত হবে মিউচুয়ালি। যেমন ধরো তুমি একটা বাসায় থাকো, সেই বাসার ভাড়া অনেক, তুমি কি করলা? একটা রুমকে সাবলেট দিয়ে দিলা, তাহলে ওই রুমে একজন আশ্রয় পাইলো, উনার উপকার হচ্ছে।
আবার উনি তোমাকে কিছু ভাড়া দিচ্ছে, এটা আবার তোমার উপকার হচ্ছে, দুইজনই উপকৃত হচ্ছ সাবলেটের মধ্য দিয়ে। এই সম্পর্কটাকে তুমি বলতে পারো এটা একটা মিথজীবী সম্পর্ক। এই ধরনের সম্পর্ক কোথায় দেখা যায়? আমাদের পেটের মধ্যেও দেখা যায়। আমাদের পেটে অন্ত্রে মানে নাড়ি ভুঁড়ির ভেতরেই কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু না প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের পেটের মধ্যে শেল্টার পাচ্ছে, ওরা রোগ সৃষ্টি করে না, ওরা এখানে থাকে, ওরা ভালো ব্যাকটেরিয়া। তাহলে ওদের উপকার হচ্ছে, ওরা জায়গা পাচ্ছে, ওরা জীবনের নিশ্চয়তা পাচ্ছে ব্যাকটেরিয়াগুলো। আর আমাদের কি উপকার হচ্ছে ভাই এই ব্যাকটেরিয়া দিয়ে? এই ব্যাকটেরিয়াগুলো আমাদের মল তৈরিতে হেল্প করে, ভিটামিন B12 বা ভিটামিন বি অ্যাবজর্পশনে হেল্প করে, বুঝছো? ভিটামিন কে তৈরি করে। তো অনেকখানি উপকার করতেছে না ব্যাকটেরিয়াগুলো? আমরা উপকৃত হচ্ছি, ওরা উপকৃত হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়ার সাথে আমাদের সম্পর্কটাকে কি বলবা? পরজীবী বলবা? না, এটাকে তুমি মিথজীবী বলবা। কিন্তু কৃমি কি কোনোভাবে উপকার করছে? করে নাই। তাহলে কৃমিকে কি আমি মিথজীবী বলতে পারবো? না, কৃমি হচ্ছে পরজীবী। বলো, যদি পরীক্ষাতে চলে আসে নেক্সট বার বা কোনোবার ঢাকা ইউনিভার্সিটিতে, পরজীবী এবং মিথজীবীতার মধ্যে পার্থক্য লিখো, তুমি কি লিখতে পারবা না? অবশ্যই পারবা। এসেলুলার অর্গানিজম কি? এইগুলা কিভাবে ক্লাসিফাই করা হয়? আচ্ছা, এসেলুলার মানে কি? যার কোষ নাই, ঠিক আছে? এবার বলো, এসেলুলার অর্গানিজম কোনটা? কোষ নাই, অকোষীয়। ব্যাকটেরিয়ার কথা বলবা? ব্যাকটেরিয়াতে ভাই কোষ আছে, মাইক্রোস্কোপে দেখলে সেল মেমব্রেন দেখা যায়, ভেতরে সাইটোপ্লাজম দেখা যায়, কোষ আছে। তাহলে এসেলুলার অর্গানিজম বলতে আমরা বুঝতেছি ভাইরাসকে। ভাইরাস হচ্ছে অকোষীয়। এখন ভাইরাসকে কিভাবে ক্লাসিফাই করা হয় এটা আমরা অণুজীব চ্যাপ্টারে পড়বো, অবশ্যই পড়বো। অনেক টাইপে ক্লাসিফাই করা যায়, অনেক মজা করে পড়বো, ওই চ্যাপ্টার আরো মজা। এক কোষীকে কি বলবো? দেখো, আমরা অ্যানিমিলিয়া এই কিংডমটার জন্য মেইনলি পড়াশোনা করতেছি, ঠিক আছে? অ্যানিমিলিয়া কিংডমটার জন্য। আমরা এখানে প্ল্যান্টির জন্য পড়তেছি না, আমরা ফানজাইয়ের জন্য পড়তেছি না, মনেরার জন্য, প্রোটিস্টার জন্য পড়তেছি না। মাইন্ডেড, এটা প্রাণীবিজ্ঞান, তাই শ্রেণীবিন্যাসের এই আলোচনাগুলো প্রাণীর সাথে রিলেটেড, অ্যানিমিলিয়া কিংডমের সাথে রিলেটেড। বুঝতে পেরেছ? তাই মানে কোষের সংগঠন, যে কোষ হয়েছে না টিস্যু হয়েছে না কি হয়েছে, এটা কিন্তু মনেরার ক্ষেত্রে এইভাবে আলোচিত হয় না। আর হইলেও তুমি এটাকে কি বলবো? এটা তো কোষীয় মাত্রার, ওর শুধু কোষ আছে। যার একটা মাত্র কোষ, তার টিস্যু কেমনে হবে? টিস্যু হইতে তো কোষ গুচ্ছ লাগবে। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, ওকে, চলো তারপর আমরা যাই হচ্ছে সহজীবী প্রাণী। সহজীবী প্রাণী আর মিথজীবী প্রাণী, এই দুইটার মধ্যে কি ডিফারেন্স? দেখো, মিথজীবীর ক্ষেত্রে কিন্তু উইন উইন সিচুয়েশন, দুইজনই লাভ পাচ্ছে, প্রফিট হচ্ছে, তাই না? আমারও লাভ হচ্ছে, ভিটামিন পাচ্ছি ব্যাকটেরিয়ার কাছ থেকে, মল তৈরি করে দিচ্ছে আমার, ব্যাকটেরিয়ারও লাভ হচ্ছে, ও আশ্রয় পাচ্ছে, লাভ হচ্ছে। আর এমন যদি হইতো যে জাস্ট ব্যাকটেরিয়াগুলো আছে, ওরও কোনো লাভ নাই, আমারও কোনো লাভ নাই, লাভ লস কিছু নাই, কোনো লাভও নাই, কোনো লসও নাই, জাস্ট দুইজন পাশাপাশি আছে, এমন হলো তুমি এই ধরনের সম্পর্ককে তুমি বলতা সহজীবী, ঠিক আছে? তাহলে মিথজীবী আর সহজীবীর পার্থক্য হচ্ছে, মিথজীবীতে লাভ লসের হিসাব থাকবে, সহজীবীতে লাভও নাই, লসও নাই। মিথজীবীতে লাভ থাকবে, দুই পক্ষই উইন করবে। আর পরজীবীর ক্ষেত্রে কি হবে বলো? এক পক্ষ উইন, ক্রিমি উইন, আর আমি লস, তাই না? বলো, ইজি আছে? আচ্ছা, এবার এক্সাম্পল পড়তে হবে, তাই না? মিথজীবিতার এখানে এক্সাম্পল যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা হাইড্রা, সবুজ রঙের হাইড্রা, যার নাম হচ্ছে ক্লোরোহাইড্রা। মনে রাখবা, ক্লোরো মানে হচ্ছে সবুজ, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু ক্লোরেলা, এটা হচ্ছে একটা শৈবাল। তাহলে হাইড্রা এবং শৈবালের মধ্যে একটা সম্পর্ক, এটাকে মিথজীবী বলছে। কিভাবে ভাই, কি হয় এখানে আসলে? ধরো এটা একটা হাইড্রা, আমাদের হাইড্রাকে তোমরা চেনো তো, মাইনুল ভাই হচ্ছে হাইড্রা, ওর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, 24 ব্যাচ এটার জন্য দায়ী। ও একটা ক্লাসের মধ্যে, হ্যাঁ, প্রায় 40-50 বারের মধ্যে বলছে, ধরো আমি একটা হাইড্রা, ধরো আমি একটা হাইড্রা। তো এটা কোনো মহামানব এই প্রত্যেকটা ধরো আমি একটা হাইড্রা কেটে কেটে একটা ভিডিও পোস্ট করছিল, হ্যাঁ। তো এটা খুব মজা পাইছিলাম, প্রচুর হাসছিলাম। এরপর থেকে 24 ব্যাচের কাছে আসলে মাইনুল ভাই হাইড্রা ভাই নামে পরিচিত। আমরা যদি কখনো হাইড্রা ক্লাস নেওয়ার সুযোগ হয়, মাইনুলকে দিয়ে নেওয়া অবশ্যই। সো হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের একটা প্রাণী, এটা সম্পর্কে ডিটেলস তোমার বইতে আছে, ঠিক আছে? সো এটা মনে করো একটা হাইড্রা।
এইটার ভেতরে সবুজ রঙের সবুজ, এই কি হলো এটা, সবুজের মধ্যে সবুজ দেখা যাবে না, আচ্ছা সমস্যা নেই। তো আমার হাতটা প্রবলেম করতেছে। ওকে, এইটার মধ্যে সবুজ রঙের একটা শৈবাল যেটার নাম হচ্ছে জু ক্লোরেলা, জু ক্লোরেলা, এইটা ক্লোরেলা, এইটা বাস করে। এখন দেখো এখানে শৈবালটা হচ্ছে শেল্টার পাচ্ছে হাইড্রার ভেতরে, হ্যাঁ। আবার দেখো শৈবাল কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে, খাবার তৈরি করতে পারে, তাই না? তাহলে খাবারটা কিন্তু আবার কে পাচ্ছে? হাইড্রা পাচ্ছে। তাহলে হাইড্রা খাবার পাচ্ছে শৈবালের কাছ থেকে, আর শৈবাল হচ্ছে হাইড্রার কাছ থেকে শেল্টার পাচ্ছে, এভাবে দুজনই উপকৃত হচ্ছে। এটা তাহলে অবশ্যই মিথজীবিতা। ওকে, আর সহজীবিতা, এটার এক্সাম্পলটা দেখো, রেমোরা নামে একটা চোষক মাছ আছে, এই মাছটা শার্ক গাছের মাছ গায়ে লেগে থাকে, ঠিক আছে? ধরো শার্ক তো একটা বড় প্রাণী, ধরো তোমার গায়ে যদি ধরো মানে ছোট ছোট ব্যাকটেরিয়া মনে করো হাতে আসে, তুমি কি বুঝতে পারো? বুঝতে পারো না। ওই শার্কের গায়েও যদি এই ছোট ছোট মাছগুলো লেগে থাকে, ও বুঝতেও পারে না, ওর কোনো সমস্যা হয় না। তাহলে শার্ক এবং এই মাছটা পাশাপাশি আছে, ওই মাছগুলো লেগে আছে জাস্ট, হ্যাঁ। শার্কের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু মাছগুলোর কোনো ক্ষতি হচ্ছে না, ছোট মাছগুলো রেমোরা মাছগুলোর ক্ষতি হচ্ছে না। একটু ছোট্ট লাভ হচ্ছে, রেমোরা মাছগুলো মুভ করতে পারতেছে শার্কের সাথে, হ্যাঁ, কিন্তু শার্কের তো কোনো লাভ হচ্ছে না, তাই আমরা এটাকে মিথজীবিতা বলতে পারতেছি না। এটা দুইজন পাশাপাশি অবস্থান করতেছে, এটাকে আমরা সহজীবিতা বলতেছি, ঠিক আছে? ওকে, এরপর চলো আমরা ক্লিভেজ নিয়ে পড়ি। ওকে, ক্লিভেজ মানে হচ্ছে বিভাজন বা ভাগ, ঠিক আছে? ক্লিভেজ মানে হচ্ছে ভাগ। ওকে, ক্লিভেজের বাংলাটা খুব অদ্ভুত ভাই, এই বাংলাগুলোর জন্য বায়োলজি আরো কঠিন লাগে। দেখো বাংলাটা কি করছে, সম্ভেদ, সমানভাবে ভাগ হয়, তো এই সম বিভাজন বা সমভেদকে একসাথে আমরা সম্ভেদ বলতেছি, হ্যাঁ। তো ক্লিভেজের ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। ধরো শুক্রাণু আর ডিম্বাণু মিলে একটা জাইগোট তৈরি করলো, এই জাইগোটটা এবার কি হবে? বিভাজিত হবে। বিভাজিত হইলো, মনে করো মাইটোসিস করে একটা থেকে দুইটা কোষ হইলো, এটা একটা ক্লিভেজ। দুইটা থেকে এবার কয়টা হইলো? চারটা কোষ হইলো, মনে করো। এটা হচ্ছে এখানে আরেকটা ক্লিভেজ হইলো। বুঝতে পারতেছো ক্লিভেজের ব্যাপারটা? ক্লিভেজ মানে হচ্ছে এই ভাগ হয়ে যাওয়া, সেল ডিভিশন হয়ে ভাগ হয়ে যাওয়া। তো এটার মধ্যে বেশ কিছু টাইপ আছে, বুঝছো? এই ক্লিভেজটা হইতে পারে হলোব্লাস্টিক, হলোব্লাস্টিক সম্পূর্ণ, অথবা হতে পারে আংশিক বা মেরোপ্লাস্টিক। যেমন রুই মাছের যে ক্লিভেজ হয়, রুই মাছের ক্লিভেজ হচ্ছে মেরোপ্লাস্টিক। রুই মাছ লিখে রাখো, রুই মাছে আমরা মেরোপ্লাস্টিক ক্লিভেজ দেখতে পাই। এইখানে দেখো টোটালি ভাগ হয়ে গেছে না দুইটা, এইটা তাইলে ভাই হচ্ছে হলোপ্লাস্টিক। মনে রাখবা বায়োলজিতে হলো শব্দের অর্থ হচ্ছে হোল, হলো মানে হচ্ছে সম্পূর্ণ, হোল, ঠিক আছে? হলো মানে হোল, সম্পূর্ণ বিভাজন, পুরোটা ভাগ হয়ে গেছে। আচ্ছা এমন হইতো মনে করো এই ধরনের যদি বিভাজন হইতো, তাহলে তুমি এটাকে মেরোপ্লাস্টিক বলতে পারতা, সম্পূর্ণ ভাগ হয় নাই, এখন সম্পূর্ণ ভাগ হয় নাই, এটা হচ্ছে হলোপ্লাস্টিক বিভাজন। সরি, এটা হচ্ছে মেরোপ্লাস্টিক, ঠিক আছে? সম্পূর্ণ বিভাজন হয়ে গেলে এটা হচ্ছে হলোপ্লাস্টিক বিভাজন। ওকে, এই সম্পূর্ণ অসম্পূর্ণতার ভিত্তিতে এরকম সিম্পলি তুমি ওদেরকে ভাগ করতে পারো। আরো কিছু ভাগ আছে, তার আগে আরেকটা লাইন তোমাকে একটু বুঝাই নি। একটা ডিমের মধ্যে, ঠিক আছে, মাছেরও তো ডিম আছে, অন্যান্য প্রাণীরও তো ডিম আছে, তাই না? একটা ডিম আঁকি তাইলে আমি, ওকে, এখানে একটা ডিম আঁকি আমি। এই ধর এটা হচ্ছে কুসুম, আচ্ছা। কুসুমটা একটু ধরো একটা প্রান্তের দিকে থাকে না, একটা প্রান্তে একটু এরকম থাকে না, সেটাকে একটু সাধারণ করে দেই, সিদ্ধ ডিম মনে হবে এটাকে এখন। ওকে, আচ্ছা, একটা প্রান্তে হচ্ছে কুসুম থাকে, আরেকটা প্রান্তে হচ্ছে থাকে হচ্ছে ডিম্বাণু, হ্যাঁ। বা ধরো যেখানে জাইগোটটা তৈরি হয়, এখানে থাকে হচ্ছে জাইগোট, জাইগোট। এই জাইগোটটা কুসুমের কাছ থেকে শক্তি পায়, এনার্জি পায়, হ্যাঁ। এই জাইগোটকে ধরো শক্তি দিবে, ওকে। এবার যেই জায়গাটাতে কুসুম থাকবে সেটাকে তুমি বলবা হচ্ছে ভেজিটাল পোল,
ঠিক আছে, ভেজিটাল পোল। আর যেখানে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস বলতে কি, ওই যে জাইগোটটা বা ধরো ডিম্বাণুটা, নিউক্লিয়াসটা যে থাকবে সেটাকে বলবো তুমি অ্যানিম্যাল পোল। তাহলে আমার ছবি দেখে তুমি বলো তো এবার যে কোনটা আমাদের ভেজিটাল পোল আর কোনটা অ্যানিম্যাল পোল। তাহলে যেখানে জাইগোট বা ধরো যেখানে নিউক্লিয়াসটা আছে সেটাকে আমি বলবো হচ্ছে অ্যানিম্যাল পোল। হ্যাঁ, এখানে তো অ্যানিমালটা তৈরি হবে, রাইট? এটা অ্যানিম্যাল পোল বা অ্যানিম্যাল প্রান্ত, পোল মানে প্রান্ত। আর এটা হচ্ছে আমাদের ভেজিটাল। ভেজিটাল মানে হচ্ছে নিষ্ক্রিয়র মতো, বুঝছো? ভেজিটাল পোল, নিষ্ক্রিয় পোল। এটা পুষ্টি দিবে আর কি, পুষ্টি দিয়ে দিয়ে সে নিঃশেষ হয়ে যাবে, তাই না? একটা ডিম ফুটে যদি বাচ্চা বের হয়, মুরগির বাচ্চা, ওই ডিমের মধ্যে কি কুসুম দেখতে পাও? এই কুসুম থেকে তো ওই বাচ্চা পুষ্টি টুষ্টি পেয়ে কুসুম শেষ হয়ে গেছে, বুঝছো? তো যেই প্রান্তে ধরো মুরগির বাচ্চাটা তৈরি হবে, বড় হইতে থাকবে, ওই পোলটার নাম অ্যানিমেল পোল। যে প্রান্তে ধরো কুসুমটা থাকবে এটার নাম হচ্ছে ভেজিটাল পোল। ডিমের এই দুইটা পার্ট থাকে আর কি, এইটাও এখানে বলছে। হলো? আচ্ছা, বিশ্বাস করো বায়োলজির অন্যান্য চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টার থেকে অনেক ভালো। প্রথম চ্যাপ্টারটাতেই আসলে তোমাদের ধৈর্যের সমস্ত পরীক্ষা নেওয়া হচ্ছে যে আসলে কতখানি বোরিং করা যায়। এই পড়াগুলো একটু কিম্ভূতাকার, প্রপার বায়োলজির মজাটা এখান থেকে পাওয়া একটু কষ্টকর হয়ে যায়, বাট কিছু করার নাই, পড়তে তো হবেই পরীক্ষার জন্য, তাই না? তাই আমরা কিন্তু পড়াচ্ছি তোমাদের। আচ্ছা, এবার দেখো, তুমি বিভিন্ন আঙ্গিকে ক্লিভেজকে ভাগ করতে পারো, ঠিক আছে? ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজকে আবার দুই ভাগে ভাগ করতেছি। ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে দুই, একটা হচ্ছে কি বলো, অনির্দিষ্ট, আর একটা হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, ধরো এমন হইল যে একটা ক্লিভেজ হইল, একটা ক্লিভেজের দুইটা ভাগ হইল। এখন এই দুইটা কোষ আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি আস্ত প্রাণীটা তৈরি করতে পারবে। প্রত্যেকটা কোষের এই ইন্ডিভিজুয়ালিটি আছে, ঠিক আছে? এখানে যদি ভাগও হয়ে যায় তবুও কোনো সমস্যা নাই, প্রত্যেকটা কোষ একটা নতুন প্রাণী সৃষ্টি করতে পারবে। এই ধরনের ক্লিভেজকে আমরা বলি হচ্ছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। আর যদি এমন হয় যে ধরো এখানে, হ্যাঁ, ধরো এখানে একটা কোষ একটা আস্ত প্রাণী তৈরি করতে পারবে না, বরঞ্চ এই অংশ থেকে ধরো একটা পার্ট তৈরি হবে, এটা থেকে ধরো আমাদের হিউম্যান বডির লেফট পার্টটা তৈরি হবে, এ থেকে রাইট পার্টটা তৈরি হবে, নির্ধারিত হয়ে গেছে যে কোন পার্টটা থেকে কি তৈরি হবে। এখানে যদি এখানে আলাদা হয়ে যায় তাহলে একটা কোষ যে ইন্ডিভিজুয়ালি একটা প্রাণী তৈরি করে ফেলবে, প্রত্যেকটা কোষ যে আলাদা আলাদা ভাবে একটা ভ্রূণ তৈরি করে ফেলবে, সেই ক্ষমতা নাই। বরঞ্চ এখানে নির্ধারিত হওয়া যে এই পার্ট থেকে কি তৈরি হবে, এই পার্ট থেকে কি তৈরি হবে, এটা ফিক্সড হওয়া। এরকম হলে সেটাকে নির্দিষ্ট ক্লিভেজ বলে। লেস ইম্পর্টেন্ট জিনিস জাস্ট জেনে রাখা, ঠিক আছে? দুই ভাগে ভাগ করা যায়, সংজ্ঞা না জানলে কোনো সমস্যা নেই, পরীক্ষাতে এগুলো আসবে না, ঠিক আছে? বিভাজন তলের উপর ভিত্তি করে যে ক্লিভেজ তিন ধরনের, এটা আবার ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ, এটার উপর ভিত্তি করে হলোপ্লাস্টিক, মেরোপ্লাস্টিক। আবার বিভাজন, বিভাজিত কিভাবে হচ্ছে, কোন সারফেসে হচ্ছে, সেটার উপর বেস করে তুমি তিন ভাগে ভাগ করতে পারো। আসো এটা একটু বুঝাই দিই, এটা ব্যাপারটা কি। আচ্ছা, দাঁড়াও, আমরা একটু ডকুমেন্টটা আবার ওপেন করি, একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এতক্ষণ যে পড়লাম আমরা, বলো তো কি অবস্থা, মাথা ঘুরতেছে নাকি? তোমরা তো অনেক পারো। হ্যাঁ, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত, শাহিদ বলছো। ওকে, অকোষীয়র কি প্রাণ আছে, দেবরাজ নীল? এই ব্যাপারটাও বুঝতে গেলে তোমার আসলে ভাইরাস নিয়ে আলোচনা করতে হবে। ভাইরাসকে তুমি আসলে মানে ওইভাবে প্রাণের বিচারে তুমি ওকে কোনো জীব বা জড় বলতে পারবা না। এটা বলতে গিয়ে একজন বিজ্ঞানী আছে লভ, উনি বলছে ভাইরাস হচ্ছে ভাইরাস। এটা নিয়ে ভাই বেশি ক্যাচাল করে লাভ নেই। আর ভাইরাসের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে জীবের মতো, কিছু বৈশিষ্ট্য জ্বরের মতো। যখন সে কোনো কাউকে ইনফেক্ট করে তখন সে জীব, যখন সে বাইরে পড়ে থাকে তখন সে জড়, বুঝছো? এই আর কি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ক্লিভেজের এখানে ছিলাম, এবং কোন তলে বিভাজিত হচ্ছে এটার উপর বেস করে আমরা ওদেরকে তিন ভাগে ভাগ করতেছি। দেখো, অরিও ক্লিভেজ যেটা কাদের হয়, এক্সাম্পল গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর্থ্রোপোডার ক্ষেত্রে। আর্থ্রোপোডা কোনটা ভাই? আর্থ্রোপোডা হচ্ছে তেলাপোকা, ঘাসফড়িং, ওদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে যেটা হয় মানে সব দিকেই সেল বাড়বে। দেখো, এটা মানে একটা পুঞ্জ, কোষপুঞ্জ তৈরি করবে কাইন্ড অফ। এটাকে আমরা মরুলা বলতে পারি, বুঝছো? এই ফেজটার নাম হচ্ছে মরুলা। এটা ধরো জাইগোট ছিল, ঠিক আছে? এইটা দিয়ে কি বুঝাইছে ভাই? ডাম্বেলের মতো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মাকুতন্ত্র, কোষ বিভাজন হচ্ছে, এটা বুঝাইতে চাইছে।
তাহলে জাইগোট থেকে এই যে মরুলা সৃষ্টি হচ্ছে, সব দিকে দেখো বিভাজিত হচ্ছে, দৈর্ঘ্যে প্রস্থে মানে সব দিকে একটা গোলকের মতো বড় হয়ে যাচ্ছে, এটা গোলকের মতো বড় হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে বাড়তেছে। এইভাবে যদি কোষ বিভাজন হয় কারো, তখন এই ধরনের ক্লিভেজকে আমরা বলবো হচ্ছে রেডিয়াল ক্লিভেজ বা অরিও ক্লিভেজ, একটা গোল্লা হয়ে সব দিকে বাড়বে। হলো, এবার আসো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এখানে যেটা হবে, এটা প্রথমে অরিও থাকবে, সব ক্লিভেজই শুরুতে থাকে হচ্ছে অরিও, প্রথমে একটু গোল্লার মতো হতে চায়, কিন্তু তারপর তারা মত চেঞ্জ করে। ঠিক আছে, যেমন দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজের ক্ষেত্রে এটা জাইগোট, আচ্ছা এটা ভাগ হইলো প্রথমটা, দেখো তারপর এখানে 4টা কোষ হইলো, মোটামুটি একটা গোলকের মতোই আছে। এরপর যেটা হয়, এরপর ওরা ফিক্স করে নেয় যে অনুপ্রস্থ ভাবে, মনে করো এই বরাবর এই পাশের কোষগুলো একটা কিছু তৈরি করবে, এই পাশের কোষগুলো একই রকমের আরেকটা কিছু তৈরি করবে। মানে ধরো এটা যদি একটা মানুষের মতো গঠন দেয়, তাহলে এই যে দেখো এখানে এই যে মানুষের মতো গঠন দেয়, তাহলে এই পাশ থেকে ধরো যে হাত বেরোবে আর কি, হ্যাঁ এই পাশ থেকে হাত বেরোবে ভবিষ্যতে কোনো কালে, এসে পা বেরোবে, এসে পা বেরোবে, ব্যাপারটা এরকম হবে। এই কোষগুলো তো আরো অনেক পরে গিয়ে এরকম সৃষ্টি করবে, তাই না? কিন্তু দুইটা পাশ সমানভাবে বাড়তে থাকবে, বুঝছো? তো এটা কিন্তু দ্বিপার্শ্বীয় হচ্ছে ব্যাপারটা, দুই ভাগে সমান ভাগে ভাগ করা যাচ্ছে, এই পাশে যেভাবে বাড়বে এই পাশে সেভাবেই বাড়বে, বুঝতে পারতেছো? এই জন্য এটাকে আমরা বাইলেটারাল ক্লিভেজ বলতেছি, যেটা প্রথম ক্লিভেজ, দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম ক্লিভেজ, হ্যাঁ প্রথম ক্লিভেজের পরে তুমি দুইটা কোষ পাও, এটা হচ্ছে দ্বিতীয় ক্লিভেজ। এই দ্বিতীয় ক্লিভেজ পর্যন্ত সে অরিও থাকে, তৃতীয় ক্লিভেজে গিয়ে সে আসলে দুই সাইডে বাড়তে থাকে, ইকুয়ালি বাড়তে থাকে, এই জন্য এটাকে দ্বিপার্শ্বীয় বলতেছি। মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়, মানুষ তো কর্ডাটা পড়বেই, তোমরা এটা জানো, রাইট? এরপর হচ্ছে স্পাইরাল ক্লিভেজ। আচ্ছা তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা কি সেকেন্ড ক্লাসেও থাকবা, নাকি আজকের এই বোরিং ব্যাপারের পরে তোমরা পালাবা? অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু পড়ার আছে, আরো একটু কিছু ইন্টারেস্টিং ব্যাপারও আছে, কিন্তু এটা বুঝার জন্য তোমাদের থাকতে হবে, না থাকলে কেমনে হবে, কেমন? তো আমরা আজকে আরো কিছু দূর পড়বো অবশ্যই, এবং নেক্সট ক্লাসেও তোমরা যেন থাকো, এটা আমি চাইবো। কারণ শুরুটা যেহেতু করেছো, মাঝপথে থেমে গিয়ে লাভ কি? কষ্ট করে গল্প শুনে শুনে একটু পড়ে ফেলো, আজকে যতটুকু পড়ালাম সেইটুকু একটু রিডিং দেওয়ার চেষ্টা করো, কোথাও আটকে গেলে নেক্সট ক্লাসে ভাইকে জিজ্ঞেস করো, ভাইয়া উইল অ্যান্সার ইউ। ওকে, সর্পিল ক্লিভেজটা চলো দেখি। এখানে প্রথম দুইটা ক্লিভেজ কিন্তু অরিও, বরাবরের মতো, কিন্তু এই না যেটা হয়, এইখানে কোষগুলো একটা পোল্টি মারে, দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করছে, এখানে ভেজিটাল পোল আর অ্যানিমেল পোল জায়গা পরিবর্তন করে ফেলে, একটা প্যাচ মেরে, বুঝছো? তো এই জন্য এটাকে স্পাইরাল ক্লিভেজ বলতেছি আমরা, বা সর্পিল ক্লিভেজ বলতেছি। এই জিনিসগুলো আসলে তুমি যখন আসলে এমব্রায়োলজি নিয়ে হায়ার স্টাডি করবা, তখন আসলে তুমি ভালো মতো বুঝতে পারবা। মানে আমাদের জাস্ট বইয়ের এই 2-4টা লাইন দেখে বা এই ছবিগুলো দেখে এটাকে ভালো মতো কনসেপশন রেডি করা সুযোগ নাই। আমরা চাইলেও এটার উপর যে ঘন্টার পর ঘন্টা ক্লাস নেবো সেটারও সুযোগ নাই। তো যেটুকু আছে ওইটুকুই অল্প করে বুঝে না, আমি যতটুকু বললাম ওইটুকু বুঝলেই ইটস ডান, ঠিক আছে? এক্সাম্পল অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো। কোথায় দেখা যায় রে সর্পিল ক্লিভেজটা? অ্যানেলিডা এবং মলাস্কা, ঠিক আছে? ওকে, মালাস্কা লিখছে, এটা আসলে কি হবে? মলাস্কা হবে। তারপর চলো একটা সোজা টপিক, এটার উপর বেশ ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যস্ত করি, ঠিক আছে? জার্ম লেয়ার, জার্ম লেয়ার বাংলা হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণের স্তরগুলো চলো আমরা একটু দেখি। ভ্রূণ বলতে কি বুঝি, আগে এটা বুঝতে হবে যে ভ্রূণ মানে কি ভাই। একটা ছোট বাচ্চা হলেই কি তাকে আমি ভ্রূণ বলতে পারবো কিনা? আমি তোমাকে বলি, মানুষের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে বুঝাই। আমরা মায়ের গর্ভে থাকি কতদিন বলতো? 38 to 40 উইকস। যারা বলে 10 মাস 10 দিন, তারা আসলে ভুল বলে। আমরা আসলে 9 মাস থাকি, 9 মাস 10 দিন থাকি, ঠিক আছে? মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন থাকি না, মনে রেখো। আচ্ছা, এবার তাহলে মায়ের গর্ভে আমরা 38 থেকে 40 সপ্তাহের মতো থাকি। প্রথম, তাহলে আমরা কোথায় অবস্থান করতেছি এখন? গর্ভে। তাহলে গর্ভে থাকা অবস্থায় তোমার 0 থেকে 8 উইকস পর্যন্ত যে অবস্থাটা, সেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফিটাস, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 8 উইকস থেকে নিয়ে সরি আমি উল্টা লিখছি, এটাকে বলি আমরা এমব্রায়ো। কি বলি বলো? এটাকে বলি আমরা এমব্রায়ো। 8 উইকস থেকে নিয়ে জন্মানোর আগ পর্যন্ত
এটাকে আমরা বলি হচ্ছে ফিটাস। এবার আমাদের বাংলার ক্ষেত্রে এই এমব্রায়ার ফিটাস দেখা যায় দুইটারই বাংলা করছে হচ্ছে ভ্রূণ। হ্যাঁ, বাট যদি তুমি ভ্রূণ হিসেবে বুঝতে চাও, ভ্রূণ আসলে এমব্রায়ার বাংলা, বাট ফিটাসকেও আসলে এখানে ফিটাসের অবস্থায় আসলে বাচ্চাকে বোঝা যায় সে মানুষের বাচ্চা, বাট এমব্রায় অবস্থায় তুমি যদি দেখো যেটা খুবই ছোট্ট এবং ওইটা আইডেন্টিফাই করা যায় না এটা যে মানুষের বাচ্চা, খুবই ছোট, শেপটা আসে না মানুষের তখনও। 2 মাস গেলে বা 8 সপ্তাহ গেলে সেই শেপটা আসে, মানুষের মতো একটু দেখতে লাগে, এবং তখন এটাকে আমরা ফিটাস বলি। ঠিক আছে, যাই হোক, তো এই এমব্রায় অবস্থাতে কোষগুলো কিভাবে থাকে? প্রথমেই তো ওই যে মানুষের মতো স্ট্রাকচার হয়ে যায় না। প্রথম তো তোমার জাইগোট ছিল, শুক্রাণু ডিম্বাণু মিলে কি তৈরি করছে? জাইগোট। এটার মধ্যে তারপর কি হবে বলো? ক্লিভেজ হবে। ক্লিভেজ হয়ে কি হইলো? 2টা কোষ। তারপরে আবার ক্লিভেজ, 4টা কোষ। তারপরে আরো ক্লিভেজ, রাইট? এরকম ক্লিভেজ হয়ে কি তৈরি করবে? একটা কোষপিণ্ড তৈরি করবে, ঠিক না? আচ্ছা, এইটা মনে করো কোষপিণ্ড। এরকম কোষপিণ্ডযুক্ত দশাটার নাম কি জানো? মরুলা। শুনে মনে হবে যে মরে যা, কিন্তু না, ও আসলে জন্মাবে। মরুলা। এটা ছিল জাইগোট। জাইগোটের পরে বেশ কয়েকটা ক্লিভেজ হয়ে কি তৈরি হয়? মরুলা তৈরি হয়। এই মরুলার পরের দশা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলার ক্ষেত্রে কোষগুলো আর এভাবে পিণ্ডের মতো থাকে না, বরঞ্চ ওরা এক লেয়ারে সুন্দর করে সেজে যায়, ঠিক আছে, এবং মাঝখানে একটা গহ্বর তৈরি করে। এই গহ্বরটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। আর এগুলো হচ্ছে কোষ। কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার, মিয়ার, ঠিক আছে। আর এই দশাটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এটা ছিল মরুলা, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে ব্লাস্টুলা। ওকে, এরপর ব্লাস্টুলার পরের যে দশা সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রুলা। সেই দশাটার নাম কি? গ্যাস্ট্রুলা। এবং এই দশাতে গিয়ে আসলে আমরা এই কোষগুলোর কয়টা স্তর খুঁজে পাই? 3টা স্তর খুঁজে পাই, ঠিক আছে? 3টা স্তর খুঁজে পাই। মাঝখানেরটাকে বলি হচ্ছে আমরা মেসোডার্ম, কোষের স্তর। তারপরে মাঝখানটাকে বলি আমরা এন্ডোডার্ম, মানে একদম ভেতরেরটাকে আর কি। হ্যাঁ, তারপরের কোষের স্তরকে আমরা বলি হচ্ছে মেসোডার্ম, এবং সবার বাইরের যে কোষ স্তর সেটাকে বলি হচ্ছে এক্টোডার্ম। এভাবে কোষগুলো 3টা লেয়ারে বিন্যস্ত থাকে, যে জিনিসগুলো আসলে আমরা বাইরে থেকে দেখার সুযোগ নাই। যারা এমব্রায়োলজি নিয়ে পড়াশোনা করে, যারা বিভিন্ন অবস্থায় ভ্রূণগুলোকে স্টাডি করতে পারে, মাইক্রোস্কোপের নিচে দেখতে পারে, ওরা ব্যাপারগুলো বুঝতে পারবে যে এখানে কোষগুলো আসলে এভাবে লেয়ার করে থাকে। তাহলে এই গ্যাস্ট্রুলা দশাতে, তাহলে দশাগুলোর সিকোয়েন্সটা তুমি মনে রাখো, এটা বায়োলজিতে লাগবে। জাইগোটের পরের দশা হচ্ছে মরুলা, বেশ কয়েকবার ক্লিভেজ করে। মরুলার পরের দশা ব্লাস্টুলা, এবং তারপরের দশা গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলা দশাতেই আমরা ভ্রূণের মধ্যে 3টা স্তর দেখতে পাই, ঠিক আছে? এমব্রায়ো বা ভ্রূণের মধ্যে এই 3টা স্তর দেখতে পাই আমরা তখন কোথায়? মায়ের পেটে। ওকে, তাহলে এই 3টা স্তর নিয়ে এখানে আলোচনা। এবার সবার ক্ষেত্রে যে 3টা স্তর দেখবা এরকম না, কারো ক্ষেত্রে 2টা স্তর দেখা যায়। খেয়াল করো, এখানে 2টা ছবি দেওয়া আছে, এই ছবি থেকেও কিন্তু সিকিউ থাকতে পারে, ঠিক আছে? এ থেকেও সিকিউ থাকতে পারে। ওকে, খেয়াল করো ছবি 2টা থেকে। একদম বাইরের যে কোষ স্তর, এটার নাম কি? এক্টোডার্ম, কোষের স্তর। দেখতেছো একদম ভেতরের যে পিঙ্ক কালারে দেখাইছে যেটা, সেটাকে আমরা বলছি এন্ডোডার্ম। বায়োলজির ক্ষেত্রে একটো মানে হচ্ছে বাইরে, এন্ডো মানে ভেতরে, আর ডার্ম মানে হচ্ছে সাধারণত ত্বক বুঝায়। ডার্ম বলতে আমরা ত্বক বুঝি, বাট এখানে একটা লেয়ার বলতে ডার্ম বুঝাইছে আসলে, ঠিক আছে? এবার মজার ব্যাপার যেটা খেয়াল করবা, এই মাঝখানের লেয়ারটা খেয়াল করো, ঠিক আছে? এই লেয়ারটাতে দেখো এখানে কোষ আছে, তো এই লেয়ারটার নাম হচ্ছে এখানে মেসোডার্ম। এইখানে দেখো এখানে কোনো কোষ নাই, ফাঁকা, দেখতেছ? কোনো কোষ আছে? কোষ নাই। তাহলে এটাকে আমরা এই লেয়ারটাকে মেসোডার্ম বলতে পারবো না, যেহেতু কোষ নাই। তখন এটার নাম দিছি আমরা মেসোগ্লিয়া। কেমন? আচ্ছা, গ্লিয়া মানেই হচ্ছে এখানে জেলির মতো থকথকে জিনিস, এরকম কিছু একটা থাকবে, এই জন্য এটার নাম মেসোগ্লিয়া। মেসো মানে মাঝখানে, কেমন? তাহলে মেসোগ্লিয়া আসলে এখানে অকোষীয় জেলির মতো থকথকে একটা পদার্থ দিয়ে এই লেয়ারটা তৈরি করে। বাট এটাকে আমরা আলাদা করে কোনো ভ্রূণ স্তর হিসেবে বিবেচনা করছি না। কেন করছেন না? কারণ কোনো কোষ নাই, তাই। বুঝা গেল এই পর্যন্ত? ওকে, তো কোনটা উন্নত প্রাণী তোমার কি মনে হয়? অবশ্যই যে ত্রিস্তরী প্রাণী সে হচ্ছে উন্নত, যে দ্বিস্তরী সে একটু অনুন্নত।
দ্বিস্তরী প্রাণীর একটা মাত্র এক্সাম্পল আছে, সেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। ঠিক আছে, নিডারিয়া পর্বের প্রাণী কারা? ওই যে আমরা হাইড্রা আঁকলাম, জেলিফিশের কথা বলবো। হ্যাঁ, হাইড্রা, জেলিফিশ, ওরা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, এবং ওদের ক্ষেত্রে এরকম মেসোগ্লিয়া পাবে, মেসোডার্ম পাবে না। এরপর থেকে যারা আছে, প্লাটিহেলমিনথেস থেকে নিয়ে পরে যত পর্ব আছে সবাই হচ্ছে ত্রিস্তরী। প্রশ্ন থেকে যায়, ভাই পরিফেরা এটা আবার কি? পরিফেরার ক্ষেত্রে আমরা কোনো ভ্রূণীয় স্তর আলাদা করে লক্ষ্য করতে পারি না, তাই ভ্রূণীয় স্তরের বিবেচনায় এটা আর আমাদের হিসেবে নাই। ঠিক আছে, হলো। দেখো এগুলো কিন্তু মেডিকেলে আসছে, আমাদের দাগানো বইগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচে আমরা এভাবে দিয়ে দেই, শুরুতেই দিয়ে দেই। এই বইটা কিন্তু আমরা অ্যাডমিশনেও পড়াই, এই বইটা আমরা একাডেমিকেও পড়াই, এবং যেখানে মেডিকেল আসছে সেখানে মেডিকেল লেখা থাকে। সো এইভাবে তুমিও লিখে নিলে, তুমিও একটু সিনসিয়ার হবা যে স্যাররা এই অংশগুলো থেকে প্রশ্ন করেন, তখন আমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ভালো করে পড়তে হবে, তাই না? তাহলে মেসোগ্লিয়াটা কেমন আইডিয়া কি আমরা পেয়েছি? মেসোগ্লিয়া যে আঠালো, জেলির মতো। অকোষীয় কেন বলছে? কারণ এখানে কোনো কোষ নাই, এই লেয়ারে কোনো কোষ নাই, এটা হচ্ছে মেসোগ্লিয়া। ওকে, ব্যাস। আমরা তাহলে ত্রিস্তরী কারা? ওই যে হাইড্রা বাদে, নিডারিয়া পর্বের প্রাণী বাদে বাকি সবাই ত্রিস্তরী। এক্সাম্পল হিসেবে মানুষের নাম বলছে, ফিতাকৃমির সাইন্টিফিক নেমটা একটু পড়বো আমরা। ফিতাকৃমিকে দেখলেই তুমি টেনে টেনে ছিলে ফেলবা। হ্যাঁ, ফিতাকৃমিকে দেখলেই বলবা যে তোকে টেনিয়া সোলিয়াম, টেনে তোকে ছিলে ফেলবো, টেনিয়া সোলিয়াম। এটা হচ্ছে ফিতাকৃমি। আর যকৃত কৃমি কি ছিল? ফ্যাসিওলা হেপাটিকা। নামগুলো আমরা একটু পড়বো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে 2-3 বছর আগে প্রশ্ন আসছে রিটেন অংশে। কি প্রশ্ন আসছে? নিচের প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম লিখো। উদ্ভিদ বিজ্ঞান থেকে আসে নাই, প্রাণী থেকে আসছে। তো এখানে 2.5 নাম্বার ছিল প্রশ্নটাতে, 5টা প্রাণী ছিল। কি ছিল? একটা ছিল শামুক, যতদূর মনে পড়ে, শামুকের নাম আসছিল। তো শামুক হচ্ছে পিলা গ্লোবোসা। যারা পারে তারা একটা করে সাইন্টিফিক নেম পারবা, 0.5 করে নাম্বার পেয়ে যাবা। পারবা না, 0 পাবা। নো অপশনস, মধ্যবর্তী কিছু নাই। বানান টানান ঠিক করে লিখলে ফুল মার্ক পাবা, ভুল হইলে নাম্বার পাবা না। কেউ কেউ আবার সাইন্টিফিক নেমটা খাতায় লিখে, ধরো আসছে মানুষের সাইন্টিফিক নেম কি, খুব ইজি, হোমোসেপিয়ান্স ঠিকই লিখছে, এস দিয়ে ফেলছে বড় হাতের, হবে না কিন্তু, শুধুমাত্র জেনাসের নামটাতে বড় হাতের হবে, স্পেসিসে কিন্তু ছোট হাতের হবে। ঠিক আছে, হোমোসেপিয়ান্স লিখলাম, বানান যদি ভুল হয় তাহলে কোনো নাম্বার নাই, এভাবে লিখে দিয়ে আসলাম নাম্বার নাই। অবশ্যই কি করতে হবে? 2টা সেপারেট দাগ দিতে হবে। সাইন্টিফিক নেমের নিচে দাগ না দিলে, লিখে দাগ না দিলে নাম্বার পাবা না কিন্তু। এবং কোন সাইন্টিফিক নেম গুলো পড়বা, এই চ্যাপ্টারে প্রচুর নাম আছে, যেগুলো ভাই বলবে ইম্পর্টেন্ট, সেগুলো অবশ্যই পড়বা। বাচ্চারা কি অবস্থা? মাথা কি ঝিমঝিম করতেছে? একটু কি বেশি পড়ে ফেললাম? হ্যাঁ, মেসো শব্দটা, মেসো মানে তুমি মধ্যই ধরতে পারো। হ্যাঁ, মেসো মানে মধ্য। আচ্ছা ভাইয়া, এক কোষীকে কোষীয় মাত্রা বলা যাবে? জোর করে বলতে হবে, এভাবে কেউ বলে না আসলে। ওদেরকে এইসব কোষ টিস্যু মাত্রায় ভাগ করে না, কারণ ওরা অ্যানিমেলিয়াতে না, ওরা পড়ছে হচ্ছে মনেরাতে। এই যেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা ভাগ করতেছি, এটা অ্যানিমেলিয়া কিংডমের জন্য। আচ্ছা, শাহিদ লিখে দিচ্ছে যে সিল, সাইনাস, ল্যাকুনা, লুমেন, এগুলো মানে গহ্বর। ভেরি গুড। আচ্ছা, আর কি? তৃষা বসাক কিন্তু বলছে আরো পড়তে চাই। এই কমেন্টটা আমি অনেকদিন পর দেখলাম, থামস আপ ফর ইউ, ভাল লাগলো। ভাইয়া 2 জায়গাতে মেসোডার্ম 2 রকম কেন? বলো, তুমিই বলো, মেসোডার্ম 2 রকম কেন? এটা তো মেসোডার্মই বলতে পারবে না তুমি, এটা মেসোডার্ম বললেই ভুল হবে, কারণ এই জায়গায় কোষ নাই, এই লেয়ারটাতে কোনো কোষ নাই, আছে জেলি, একটা কেমিক্যাল রাসায়নিক আছে, মনে করো জেলি। ঠিক আছে, জেলি আছে। তো এটাকে তুমি লেয়ার বলতে পারো? মেসোডার্ম বলতে পারো? ডার্ম মানে হচ্ছে এখানে একটা লেয়ার থাকবে কোষের, তো এখানে সেটা আছে, তাই এটা হচ্ছে ত্রিস্তরী। কেমন? এটা এই জন্যই ত্রিস্তরী, 3টা স্তর আছে কোষের, এখানে কোষের স্তর হচ্ছে 2টা, তাহলে এটাকে বলবা দ্বিস্তরী। দ্বিস্তরী পাওয়া যায় হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীতে, ত্রিস্তরী পাওয়া যায় বাকি সবার ক্ষেত্রে। ওকে, 2 জায়গাতে এন্ডোডার্ম 2 রকম কেন? কই 2 রকম কই? আমি সেম দেখতেছি। একদম মাঝখানে, হ্যাঁ একদম মাঝখানে একটা গহ্বর থাকে। ঠিক আছে, গ্যাস্ট্রুলা দশায় যে গহ্বরটা থাকে সেটার নাম হচ্ছে আর্কেন্টেরন। এত কঠিন করে আমি তোমাদের আসলে কঠিন বানায় লাভ নাই, যখন যেটা আসবে তখন সেটা পড়াবো। ঠিক আছে, এই গহ্বরের একটা নাম আছে, বলে দিলাম। আচ্ছা, এন্ডোডার্ম 2 চিত্রে 2 রকম কেন? আমি তো 2 রকম বুঝতেছি না রে, এন্ডোডার্মে 2 রকম কি?
এখানে 2 রকম করার কোনো উদ্দেশ্য করা হয়নি। আচ্ছা চলো তাহলে আমরা এটাও পড়ে ফেলছি, ঠিক আছে। এবার আমরা দ্বিস্তরী আর ত্রিস্তরী প্রাণীর পার্থক্য পড়বো। এই ধরনের পার্থক্যগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং প্রশ্নগুলো কিভাবে আসবে জানো? তোমার প্রশ্ন দিবে যে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে 6টি পার্থক্য লিখো। কি প্রশ্ন করবে? 6টি পার্থক্য। বই আছে কয়টা? 6টা। নাম্বার কত এখানে? 3। এইবার তুমি কি 6টাই মনে রাখতে পারবা? পারলে তুমি 3 3 পাবা। আর যদি তুমি পারো 3টা তাহলে পাবা হচ্ছে 1.5। তুমি যদি 4টা পারো পাবা 2। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো ওরা এইভাবে করে। রিটেন অংশে যা আছে সবটুকু লিখো, লিখতে পারলে ফুল মার্ক, কম লিখতে পারলে কম। চলো আমরা একটু দেখি। যখন তুমি দ্বিস্তরী প্রাণীর সাথে ত্রিস্তরী প্রাণী কম্পারিজন করবা তখন আসলে তুমি এখানে আসলে হাইড্রার কথা একটু চিন্তা করে নিবা। হাইড্রা ছবি টবি আমরা সব হাইড্রার জীবন একদম মানে ঝাঁঝরা করে আমরা শিখে ফেলবো, নো টেনশন। হাইড্রা কি করে না করে, ঘুমায় নাকি জেগে থাকে, সবকিছু আমরা জানবো। এখন অপরিচিত লাগতে পারে, 2 দিন পরে এটাই তোমার সব থেকে পরিচিত হয়ে যাবে। হাইড্রা নিয়ে একটা চ্যাপ্টার আছে আমাদের। তো আমি জাস্ট বলি এটা হচ্ছে একটা ছোট্ট প্রাণী, আর 1 থেকে 3 সেন্টিমিটারের মতো লম্বা হয়, পানিতে থাকে, হ্যাঁ, পানিতে ভেসে ভেসে বেড়ায়, এই আর কি। আর ত্রিস্তরী প্রাণী বলতে এখানে তুমি ধরো মানুষের কথা চিন্তা করতে পারো। চিন্তা করে এবার চলো আমরা পড়ি দেখি। এখানে একটোডার্ম এন্ডোডার্ম থাকবে, আর এখানে একটোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম থাকবে। এখানে মেসোডার্মের বদলে কি থাকবে? মেসোগ্লিয়া। দ্বিস্তরীতে এখানে মেসোগ্লিয়া থাকবে না। হাইড্রা কি? হাইড্রা নিডারিয়া পড়বেন না? নিডারিয়া পর্বে কি? নিডারিয়া পর্ব কি ছিল? কোষ টিস্যু মাত্রার প্রাণী, তাই না? তাহলে এটা ছিল কোষ টিস্যু মাত্রার প্রাণী। তাহলে এখানে টিস্যু বা অঙ্গ লিখছে যদিও, বাট এটা টিস্যু গঠন করতে পারে, কিন্তু অঙ্গ কিন্তু গঠন করতে পারে না। অঙ্গ তন্ত্র এগুলা গঠন করতে পারে না। অপরদিকে ত্রিস্তরী প্রাণী বলতে উন্নত প্রাণী, ওরা টিস্যু, অঙ্গ, তন্ত্র সবকিছুই গঠন করতে পারে। নেমাটোসিস্ট বলে একটা অঙ্গ আছে, একটা কোষ আছে, বুঝছো? যেই কোষ দিয়ে আসলে হাইড্রা শিকার ধরে। হাইড্রার কিছু কোষিকা আছে চুলের মতো, এগুলোর গায়ে নেমাটোসিস্ট নামক কিছু ছোট ছোট কোষ আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে নিজেই ছোট্ট, তার শিকারও ছোট্ট। ছোট্ট শিকারগুলোর গায়ে হুক বিধাই দিয়ে বিষ দিয়ে মেরে ফেলে, এরপর খেয়ে ফেলে। আচ্ছা, এই নেমাটোসিস নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে। এই কোষটা তুমি শুধু হাইড্রার ক্ষেত্রে পাবা, অন্যদের ক্ষেত্রে পাবা না। পলিপ মানে হাইড্রা বলতে এই দ্বিস্তরী প্রাণীতে পাবা। পলিপ একটা দশা। পলিপ মানে হচ্ছে নিশ্চল দশা। প্রাণীটা ধরো কোনো কিছুর সাথে আটকে আছে, চলেও না, নড়েও না, কিচ্ছু না, এই দশার নাম হচ্ছে পলিপ দশা বা নিশ্চল দশা। আর মেডুসা, মেডুসা মানে হচ্ছে মুক্ত, মানে সে ফ্রি লিভিং, ঘুরে ঘুরে বেড়াবে। আমরা ধরো যদি আমাদের যদি দশা করতে যাই তাহলে আমরা মোটামুটি এখন মেডুসা দশায় আছি, ঘুরে ঘুরে বেড়াতে পারি। তোমার যদি আমি বেঁধে রাখি কোনো কিছুর সাথে, তুমি নড়তে পারবে না, চড়তে পারবে না, সেই দশাকে পলিপ দশা বলা যায়। যদিও এটা আমাদের জন্য কিন্তু খাটবে না। এই 2 রকমের দশা দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীতে, দ্বিস্তরী প্রাণীতে। এই ত্রিস্তরী প্রাণীতে এরকম কোনো দশা দেখা যায় না। আচ্ছা, দেহ গহ্বর, ওদের যে দেহ গহ্বর সেটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই গহ্বরটা একই সাথে পরিপাকের কাজ করে, পরিপাক মানে গ্যাস্ট্রো, আবার পরিবহনের কাজ করে, পরিবহন মানে ভাস্কুলার। তাই এই গহ্বরটার আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রো মানে পরিপাকের সাথে রিলেটেড, ভাস্কুলার মানে পরিবহনের সাথে রিলেটেড। আমাদের দেহে যেমন পরিবহনের জন্য ধমনী শিরা আছে, রক্ত আছে, ওদের আলাদা করে ধমনী শিরা নাই, ওদের শুধুমাত্র একটা গহ্বর আছে দেহের ভেতরে, ওইটার নাম হচ্ছে সিলেন্টেরন। কোন গহ্বরটা? ধরো এটা একটা হাইড্রা, এইটা হচ্ছে তার কোষিকা, ঠিক আছে? এই কোষিকাগুলোর মধ্যে কিন্তু কি থাকে? নেমাটোসিস্ট থাকে। তো ওর দেহের ভেতরে এইটুকু হচ্ছে তার গহ্বর। এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আর ত্রিস্তরীর ক্ষেত্রে থাকে সিলম। সিলমটা কি আমরা পড়বো, নো টেনশন। সিলমটা একটু উন্নত গহ্বর, ঠিক আছে? কর্ডাটাদের সিলম থাকে না, এটা তোমার কে বলছে কর্ডাটাদের সিলম থাকে না? হ্যাঁ, এটা তোমার কে বলছে? অবশ্যই সিলম থাকে, আমরা সিলোমেট পানি না, আমরা কি অ্যাসিলোমেট? অ্যাসিলোমেট তো অনুন্নত রে। আচ্ছা, মরুলাতে 16 সেল থাকে না? কমনলি 16 সেল থাকে সাধারণত। কমনলি মরুলাতে 16 সেল থাকে, বেশি কমও থাকতে পারে, ঠিক আছে? এটা কমনলি। আচ্ছা, ওকে। আচ্ছা, তুমি যেটা বলছো যে সিলম থাকে না, এটাকে তুমি বলতে পারো যে কর্ডাটাতে হিমোসিল থাকে না। সিলম থাকে কিন্তু হিমোসিল থাকে না। এখন এই ব্যাপারটা কি বুঝতে হলে আমার সাথে আরেকটু থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রতিসাম্যতা চট করে পড়ে ফেলি, অবজেক্টিভের জন্য সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবজেক্টিভ এখান থেকে আসবে, অবজেক্টিভের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রতিসাম্যতার ব্যাপারটা।
চট করে বুঝে নেই চলো। প্রতিসাম্যতা মানে কিভাবে তুমি ভাগ করবা, ঠিক আছে? একটু বুদ্ধি থাকলে এই অংশটা সবাই বুঝবে। আচ্ছা, তুমি কিভাবে ভাগ করবা? যেমন ধরো, আচ্ছা আগে পরে প্রশ্ন করি। গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্যতা কারা দেখাবে? যারা দেখতে গোল, যেই সব প্রাণী দেখতে গোল তারাই গোলীয় প্রতিসাম্যতা দেখাবে। একটা গোল জিনিসকে তুমি কেন্দ্রের মধ্য দিয়ে, সেন্টারের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে ভাগ করতে পারবে না। একটা গোলককে সমান সমান ভাগে ভাগ করতে পারবে না। প্রতিসাম্যতা মানে সমান ভাগে ভাগ করতে পারো কি পারো না, ঠিক আছে? প্রাণীটা যদি গোল হয় তাহলে সে গোলীয় প্রতিসাম্যতা দেখাবে। সিম্পল কথা, এক্সাম্পল মনে রাখাও খুব ইজি। এগুলোর মধ্যে খালি ও দেখবা, ঠিক আছে? এই ভলবক্স, ঠিক আছে, রেডিওল্যারিয়া, হেলিওজোয়া, দেখছো? সব ও ও ওলা যারা, তারাই হচ্ছে গোলীয় দেখাবে। হ্যাঁ, ও নিজেই তো গোল, মনে থাকবে ব্যাপারটা। ভলবক্স একটু এক্সাম্পল দেই তোমাকে। দেখো এখানে বলছে ফটোসিনথেটিক প্রোটিস্ট। প্রোটিস্টটা কারা? প্রোটিস্টার মধ্যে কি আছে? শৈবাল আছে না? এটা আসলে একটা শৈবাল। প্রোটিস্টা কিংডমের অন্তর্ভুক্ত। ফটোসিনথেটিক মানে কি? সে কি করতে পারে? সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে সালোক সংশ্লেষণ কে করবে? শৈবালই তো করতে পারবে, তাই না? শৈবাল সালোক সংশ্লেষণ করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে ভলবক্স আসলে কি জানো? ভলবক্সের ছবি হচ্ছে, ভলবক্স এরকম গোল্লা করে থাকে এবং এখানে আসলে অনেকগুলো শৈবাল থাকে। অনেকগুলো শৈবাল মিলে একটা গোল্লা বানায়, একটা কলোনি বানায়। ওরা সবাই এই একটা জায়গাতেই থাকে। এই জন্য মানে ভলবক্স হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা দেখাচ্ছে। আচ্ছা, রেডিওলারিয়া এটা হচ্ছে একটা মানে পর্ব, বুঝছো? মাইনর পর্ব। তো এটার মধ্যে দেখো, পর্ব কিনা না, রেডিওলারিয়া পর্ব না, মানে এটার ভেতরে এটা কোনো একটা টেক্সন হবে আর কি, কিছু একটা হবে। এটার আন্ডারে অনেকগুলো প্রাণী আছে, ঠিক আছে? দেখো এটার মধ্যে একটা এক্সাম্পল দিচ্ছে, অ্যাক্রোস্ফেরিয়া ট্রিপ্যানাটা। তো তুমি আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেডিওলারিয়াটাই। তারপরে যারা এটা পড়তে পারবে খুবই ভালো, ঠিক আছে? অ্যাক্রো, এই যে অ্যাক্রোস স্ফেরা, স্ফিয়ার মানে কি বলো? স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে গোলক না? স্ফিয়ার মানে গোলক হলে এই যে অ্যাক্রোর ও আছে, তারপর স্ফেরা আছে, স্ফেরা থেকে স্ফিয়ার মনে রাখবা, লিখতে দিবে না, এগুলো অবজেক্টিভে দেখে চিন্তা হবে, তাই না? স্ফিয়ার মানে গোল, তাহলে এটা গোলীয় প্রতিসাম্যতা দেখাবে। আচ্ছা, দেখো তারপর হেলিওজোয়া, এটার নামে কি আছে? জিমনো স্ফেরা। স্ফেরা থাকলেই কি স্ফিয়ার। স্ফিয়ার মানে কি? গোলক। স্ফিয়ারের বাংলা হচ্ছে গোলক। ওকে, তাহলে এটার এক্সাম্পল আমরা ভুলবো না। এবার আসলে অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা কে দেখাবে? হাইড্রা। নিডারিয়া পর্বের প্রাণীরা অরীয় প্রতিসাম্যতা দেখাবে। হাইড্রা, জেলিফিশ, সি এনিমন, এগুলো হচ্ছে সাধারণত নিডারিয়া পর্বের প্রাণী, এরা অরীয় প্রতিসাম্যতা দেখাবে। ব্যাপারটা কিরকম দেখো, এইটা একটা হাইড্রা। এইটার কোর্সিকাকে ধরে তুমি কি লম্বালম্বি বেশ কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে পারবে না? প্রত্যেক পাশে একটা করে কোর্সিকা নিয়ে নিয়ে। যেমন এইটাকেও তুমি কুচকুচ কুচকুচ করে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলতে পারবে না? এমন হলে এটাকে বলবা অরীয় প্রতিসাম্য, ঠিক আছে? কতগুলো অংশে ভাগ করা যায়? দুইয়ের বেশি সংখ্যক, দুইয়ের বেশি সংখ্যক ভাগে ভাগ করতে পারবা, সমান ভাগ অবশ্যই। এটাকে অরীয় প্রতিসাম্যতা বলি। জিনিসটা লম্বা হবে এবং লম্বালম্বি ভাবে অনেকগুলো ভাগে ভাগ করতে পারবা। এবার আসো দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্যর ক্ষেত্রে তুমি চারটা সদৃশ অংশ পাবা। খেয়াল করো, এখানে দেখা যায় যে সাধারণত এক জোড়া বা দুই জোড়া কোর্সিকা থাকে এরকম, এবং এটাকে তুমি দুইটা তলে ভাগ করতেছো। তল দুইটার ছবি তুমি বুঝতেছো কিনা? ধরো আমার হাতে তো গোল্লা কিছু নাই, একটা গোল্লা মনে করো, এটাকে তুমি একবার এইভাবে কাটলা, একটা কমলা লেবুকে মনে করো একবার এইভাবে কাটলা, একবার উপর থেকে কাটলা, একবার এইভাবে, একবার এইভাবে, এরকম করে কাটলে কি চারটা ভাগ হবে না? মনে করে দেখো, চিন্তা করে দেখো। তাহলে তুমি বলতে পারো ভাই এটা যেহেতু গোলক, এটা তো গোলীয় প্রতিসাম্য হইতে পারতো। কেন হচ্ছে না? ওদের ফ্লাজেলা গুলার জন্য। ওদের ফ্লাজেলা গুলো থাকার জন্য কেন্দ্র বরাবর তুমি যদি ভাগ করো তাহলে সব অংশে ফ্লাজেলা পড়বে না, বুঝতে পারছো? তাই ওরা গোলীয় প্রতিসাম্য হইতে পারতেছে না। ওদের এক জোড়া বা দুই জোড়া ফ্লাজেলা থাকবে আসলে, বুঝছো? তো দেখো এখানে দুইটা তলে তুমি ওদেরকে ভাগ করতে পারবা এবং দুইটা তলে আসলে সমকোণে থাকবে, একটা উপর থেকে নিচে, একটা এরকম। এবং এখানে কয়টা অংশ পাবা? চারটা সদৃশ অংশ পাবা, চারটা অংশ। এটার এক্সাম্পল হচ্ছে, দেখো থিওরির প্রতিসাম্য হচ্ছে টেনোফোরা, ঠিক আছে? টেনোফোরা, দেখছো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে মেডিকেলেও। আর কি রে? সিওলোপ্লানা, এরা হচ্ছে অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য। দেখো মৌলিক ভাবে ওরা অরীয় প্রতিসাম্য, কোর্সিকাগুলোকে বাদ দিলে
তুমি ওদেরকে অরীয় প্রতিসাম্যতার মধ্যে ফেলতে পারবা। কিন্তু কোষিকাগুলোকে বিবেচনায় নিলে ওরা দ্বি অরীয়তে পড়ে যায়। আচ্ছা, এবার সবচেয়ে সোজাটা চলে আসি, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখানে অরীয়র ব্যাপার নাই। এই যে প্রজাপতিকে আমি কয় ভাগে ভাগ করতে পারবো বলো? জাস্ট এরকম একটা ভাগে ভাগ করতে পারবো, মানে দুইটা সমান ভাগে ভাগ করতে পারবো, এর বেশি ভাগ করা পসিবল না। তুমি বলবো ভাই এদিক দিয়ে ভাগ করবো, কই সমান হয়েছে? এটা তো সমান হয়নি। তাহলে এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়, দুই পাশে ভাগ করা যায়, তাই এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি? প্রজাপতি সাইন্টিফিক নেম পড়বো, দেখো এগুলো থেকে মেডিকেলে আসছে, দেখছো অবজেক্টিভ কত আসে? দেখো এটার নাম কি? পেরিস ব্রাসিকা। পেরিস ব্রাসিকা, এটা হচ্ছে প্রজাপতি। আচ্ছা, ব্যাঙের প্রচুর বৈজ্ঞানিক নাম হয়, এটা না শিখলেও চলবে, মানুষেরটা তো পারতেই হবে। ওকে, এবার দেখো অপ্রতিসাম্যতা, অ্যাসিমেট্রি। এ মানে কি রে? এ মানে হচ্ছে নাই, সিমেট্রি মানে প্রতিসাম্যতা। আগেই বলছি বায়োলজির ক্ষেত্রে এ মানে নাই। একটা স্পঞ্জ তোমার হাতে দিছি, বললাম যে এটাকে সমান ভাগে ভাগ করো। ইজ ইট পসিবল এটাকে সমান ভাগে ভাগ করা? তুমি বলো ভাই আমি কুচি 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 করে ফেলবো। কুচি কুচি করলে হবে না, সমান অংশে ভাগ করতে হবে, প্রথম থেকেই সমান থাকতে হবে, কুচি কুচি করে সমান করলে হবে না। তাহলে সেটা পসিবল না। পসিবল না হয় এটাকে আমরা অপ্রতিসাম্যতা বলে দিচ্ছি। আমি যদি এদিক দিয়ে দাগ দিই, দুই পাশ কি সমান হইলো? হয়নি। আপেল শামুক, পিলা গ্লোবোসা। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি তোমাদের, তুমি বলো অভ্যন্তরীণ ভাবে মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম, সত্য নাকি মিথ্যা? অভ্যন্তরীণ ভাবে মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ব্যাপারটা, কথাটা কি সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, আবুল কালাম জিজ্ঞেস করছো। মানে আবুল কালাম হয়তো তোমাদের প্যারেন্টস আইডি হতে পারে, সরি। যে ভলভক্স আলাদা জীব না, ভলভক্স হচ্ছে একটা শৈবাল, যারা কলোনি করে থাকে, গোল্লা করে থাকে, সবাই মিলে একটা ফুটবল বানায় থাকে। আচ্ছা, সবাই মিথ্যা বলছো, ভেরি গুড, কারণ অভ্যন্তরীণ ভাবে আমরা অপ্রতিসাম্য। কেন? বাহ্যিক ভাবে তুমি যদি আমাকে কাটো মাঝ বরাবর, তাইলে হ্যাঁ এক পাশে একটা হাত পাচ্ছ, একটা চোখ পাচ্ছ, তাই না? বডির বাইরে থেকে দেখলে মাঝ বরাবর কাটলে সমান দুই ভাগে ভাগ হচ্ছে। ভেতরের কথা চিন্তা করো, ডান পাশে লিভার চলে যাচ্ছে, বাম পাশে স্প্লিন চলে যাচ্ছে, তাই না? হার্ট চলে যাচ্ছে একটু বাম দিকে, ডান দিকে আবার হার্ট নাই। তাহলে কি ভেতরে কি সমান ভাগে ভাগ করতে পারলা? না। মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসম বাহ্যিক ভাবে, অভ্যন্তরীণ ভাবে না। মাথা খুলছে? বলো। তাহলে আমি যে কথাটা বলছিলাম, ভাই ম্যাক্সিমাম টাইম আসলে মিথ্যা কথাই বেশি বলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রতিসাম্যতার ব্যাপারটা পড়ে ফেললাম। আচ্ছা, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে শুরু করি। আজকে যেহেতু আমরা 1.5 ঘন্টার মতো পড়ে ফেলেছি, এখন তোমাদের কাছে এটা বোর মনে হবে। এখন আমাকে বলো, আমি তোমাদের শুরুতে বলি নাই, বাট কেউ কি আসলে সুন্দর করে নোট করেছো কিনা? করলে সেটা অবশ্যই সাবমিট করবে। ক্লাসটা কি বুঝতে পেরেছো কিনা? করলে সেটা অবশ্যই জানাবে। ঠিক আছে? তোমরা যদি আমাদের জানাও যে ভাই হ্যাঁ আমাদের ব্যাপারটা কাজে লাগছে, আমরা তখন আমাদের শিক্ষক হিসেবে কাজগুলো করতে আনন্দ পাই। মানে মোটিভেশন স্টুডেন্ট হিসেবে তোমার যেমন দরকার, শিক্ষক হিসেবে আমারও দরকার। ঠিক আছে, সোজা কথা। তো তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরা আসলে আজকে স্টার্টিং উপলক্ষে আমরা এই পর্যন্ত পড়লাম, প্রতিসাম্যতা পর্যন্ত পড়লাম। তুমি মেক শিওর করবা কয়টা পেজ পড়লাম রে? দাঁড়া দেখি কয়টা পেজ পড়লাম আজকে। প্রথম 2 পেজ তো মানে কিছুই নাই আসলে। 1 2 3 4 5 6, 6টা পেজ পড়লাম। কালকে 9টার মধ্যে আমার ক্লাস। এই 9টার আগে 6টা পেজ কে কে পড়ে ফেলতে পারবা? দেখি বলো যে ভাই কথা দিলাম আমি পড়ে ফেলবো। আমি পড়ে আগামীকাল 9টার সময় আবার এই ক্লাসে জয়েন করব, আবার এখান থেকে পড়া শুরু করে ব্যাপারটা শিখে নিব, আপনাদের সাথে এই চ্যাপ্টার শেষ করে ছাড়বো। কে কে কথা দিচ্ছ? ভাইয়া অভ্যন্তরীণ ভাবে কি তাহলে অপ্রতিসম? হ্যাঁ, অপ্রতিসময় বলতে হবে, ভেতরে ভেতরে মানুষকে তার ভাগ করা যাচ্ছে না, তাই না? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি মোটিভেটেড স্টুডেন্টদের চাই, আমি হার্ডওয়ার্কিং স্টুডেন্টদের চাই, যারা খাটতে ভালোবাসে, যাদের ধৈর্য আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য, বুঝছো? এই পুরো জার্নিতে প্রচুর ধৈর্যশীল হইতে হবে। তোমার মন বলবে যে চেয়ার থেকে উঠে যা, ক্লাস শেষ করে দে, ইটস এনাফ। তোমার বলতে হবে না, আমার রুটিনে এটা আমার শেষ করতে হবে, দ্যাটস মাই জব। এটা তোমার এইচএসসি লাইফে লাগবে, মেডিকেলে যারা আসবা সেই সময় লাগবে। ওকে, আচ্ছা, যারা পারবো বলেছো তাদেরকে আমরা দেখে নিব আগামীকাল। এবং আগামীকাল আমরা শুধুমাত্র আমরাই আসবো এরকম না, আজকের ক্লাসটার লিঙ্ক আমি বন্ধুদেরকে দিব,
যে ভাই এই ক্লাসটা কর এবং কালকের ক্লাসে জয়েন কর, ঠিক আছে? পরে একদিন গ্যাপ আছে, ওই গ্যাপে 2 ক্লাসও পড়ে নিতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমরা এই প্রথম চ্যাপ্টারটা বুঝে বুঝে কি লাগবে কি লাগবে না ইম্পর্টেন্ট জিনিসগুলো ধরে ধরে শিখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আজকে কি কি পড়লাম একটু ছোট্ট করে তোমাকে দেখাই, শুরু থেকে একটু সামারি। হ্যাঁ, ওকে, আমরা পড়লাম হচ্ছে এই চ্যাপ্টারে আমরা একটু গল্প করলাম, তাই না? এবং প্রাণী বৈচিত্র্যতার 3 রকম বৈচিত্র্যতা পড়লাম, জিনগত কি, প্রজাতিগত কি, বাস্তুতান্ত্রিক কি, বোঝার চেষ্টা করলাম। এরিস্টটলের গল্প পড়লাম। শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর মধ্যে আমরা 6 পর্যন্ত পড়েছি, পরের গুলো পড়তে একটু কম সময় লাগবে, সমস্যা নেই, ঠিক আছে? দেহের আকার, এটার ভিত্তিতে ছোট বড় হয় প্রাণী, সংগঠন ক্রমমাত্রা সুন্দর করে লিখে পড়িয়ে বুঝিয়েছি। জীবন পদ্ধতি ঢাকা ইউনিভার্সিটি আসছে, আমি তোমাদের বলছি খুবই ইম্পর্টেন্ট। আমি এরপর থেকে মিথজীবী পরজীবীর মধ্যে পার্থক্য করতে পারবো, মিথজীবী সহজীবীর মধ্যে পার্থক্য করতে পারবো, তাই না? ক্লিভেজের মধ্যে আমরা হলোব্লাস্টিক কি মেরোব্লাস্টিক কি বুঝে নিছি। হোল যদি ভাগ হয়ে যায়, টোটালি ভাগ হলোব্লাস্টিক, আংশিক ভাগ হলে মেরোব্লাস্টিক, রুই মাছে মেরোব্লাস্টিক, তাই না? আর বিভাজন তলের উপর ভিত্তি করে যদি সব দিকে বাড়তে থাকে গোলকের মতো, তাহলে এটা অরিও। প্রথম 2টা ভাগে অরিও হইলো, তারপরে সে 2 পাশে বাড়তেছে, তাহলে এটা দ্বিপার্শ্বীয়। হ্যাঁ, প্রথম 2টা অরিও হইলো, এরপর সে একটা প্যাচ খেয়ে গেছে, একটা মোচড় খেয়ে গেছে অ্যানলিডা মলাস্কার ক্ষেত্রে, তখন হচ্ছে সে হচ্ছে সর্পিল। মলাস্কা মানে কি? শামুক না? এই শামুক এমনিতেই একটু মোচড়ানো ব্যাপার আছে না, একটা স্পাইরাল ব্যাপার আছে না শামুকের বডিতে, তো মনে থাকবে এটা। তারপর আমরা একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এগুলো সম্পর্কে জানলাম, মেসোগ্লিয়া সম্পর্কে জানলাম। দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্যও শিখে ফেলছি আমরা খুব ভালো করে। প্রতিসাম্যতার কি কি এক্সাম্পল আসতে পারে সেটা কিন্তু আমি তোমাকে শিখাই দিচ্ছি। আর প্রতিসাম্যতা কয় রকমের দেখা যায় এটা আসলে স্পেসিফিকলি বলা নাই, একটা তো অপ্রতিসাম্য, আর 4 রকমের প্রতিসাম্যতা পাচ্ছ তুমি, গোলীয়, অরীয়, দ্বিঅরীয় এবং দ্বিপার্শ্বীয়। আশা করি এক্সাম্পল গুলো কখনো ভুল করবা না। ওকে, খণ্ডকায়ন থেকে আমাদের তাহলে নেক্সট ক্লাস পড়া শুরু হচ্ছে। আমরা ক্লাসের একটা ভাইয়ের একটা ভি চিহ্ন দেওয়া ছবি, ট্রেডমার্ক ছবি, সেটা তুলে নিতে পারি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেটাকে অবশ্যই পোস্ট করতে পারি অন্য বন্ধুদের জন্য, ঠিক আছে? তাহলে কি এখানেই থাক, সমস্যা নেই। কোথায় দাঁড়াবো আমি? ওকে, গ্রুপে তুমি পোস্ট করে দিবা যে আমরা প্রথম ক্লাসটা করে ফেলছি, সেকেন্ড ক্লাসের জন্য সবাইকে ইনভাইটেশন রইলো। আচ্ছা ভাইয়া, রাত জেগে পড়লে কি ভালো? আপনি কোন সময় পড়তেন? এখন ভালো মন্দের হিসাব না করে আসলে পড়তে হবে তোমাকে, কখনো কখনো রাত জাগতে হবে, সরি টু সে। এখন রাত জাগলে তুমি পরে ঘুমায় এটা পুষাই নিবা, অল টুগেদার দিনে 6 থেকে 7 ঘন্টা ঘুম ইজ এনাফ, ঠিক আছে? 24 ঘন্টায় 6 থেকে 7 ঘন্টা ঘুম যথেষ্ট, এর বেশি ঘুমানোর দরকার নেই। কেউ রাত জেগে পড়বে, কেউ সকালবেলা ভোরে উঠে পড়বে, এক একজন এক এক স্টাইল, কোনো সমস্যা নেই। দাগানো বুক প্লাস এইচএসসি অ্যাডমিশনের কোশ্চেন পড়লেই হবে? দেখো নিয়ামুল, তুমি প্রথমে বইটা অবশ্যই রিডিং দিবা, তোমার হাতে এখন টাইম আছে। আমি এই জন্য 6টা পেজ কিন্তু রিডিং পড়তে তোমাকে বলছি। তুমি ওভারঅল ব্যাপারটাকে সাজাও। তুমি জাস্ট যদি দাগানো লাইনগুলো পিক করো, তুমি ধরতে পারবে না যে কোত্থেকে কি পড়তেছো। গল্পের মতো, উপন্যাসের মতো করে ব্যাপারটাকে তুমি রিডিং দাও। এরপরে তুমি যখন বড় হয়ে যাবা আর একটু সময় চাবে, তুমি যখন বুঝবা ও আচ্ছা এখানে তো এগুলা লেখা ছিল, ওকে এগুলা তো লাগবে না, তখনও তুমি আর ওই পড়ো না। তখন তুমি এগুলা, তুমি যখন তৃতীয়বার রিভিশন দিবা, তখন তুমি খালি দাগানো লাইন পড়ো। কিন্তু তার আগে 1-2বার রিডিং দাও, চ্যাপ্টার গুলোকে আপন করো, কেমন? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আজকে ক্লাস থেকে বা অন্য কোনো কিছু থেকে। কজন দেখছো আমাকে? আচ্ছা, অনেকেই দেখছো, ওকে। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নয়তো আমরা ক্লাসটা শেষ করব। ক্লাসটা কেমন ছিল অবশ্যই তোমরা কিন্তু আমাদের রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর এখানে জানাবা। হ্যাঁ, না জানালে ভাই মন খারাপ করবে। ওকে, তাহলে বোধহয় কোনো প্রশ্ন নাই, এখনো আসতেছে না যেহেতু। তাহলে আমরা আজকের মতো শেষ করি বাচ্চারা। সবাইকে গুড নাইট। সবাই বাবা মার যত্ন নিবা, ফ্যামিলি ম্যান হবা, অন্যকে হেল্প করবা, ঠিক আছে? ভালো মানুষের থাকার মজাই আলাদা, বুঝছো? সৎ মানুষ হওয়ার মজাই আলাদা, সৎ মানুষ হবা, ঠিক আছে? বাকি সবকিছু পরে। ইঞ্জিনিয়ারিং টার্গেট, কিন্তু মেডিকেলেও অনেকে চান্স পায়, যাদের বই ভালো মতন পড়া থাকে তারা সব জায়গায় চান্স পাবে। যারা একাডেমিক লাইফে বই ভালো করে পড়বে তারা মেডিকেলও পাবে, ভার্সিটিও পাবে, ইঞ্জিনিয়ারিংও পাবে, ঠিক আছে? ভাইয়া সমসত্বটা আরেকটু বলেন। সমসত্ব কোত্থেকে আসলো রে এখানে? ও সমসত্ব, সমসত্ব মানে হচ্ছে, আমি তোমাকে বলি, আচ্ছা এটা ক্লাসের বাইরে, এই এই আজকের টপিকের মধ্যে না। সমসত্ব মানে হচ্ছে
দ্রবণ দুই রকমের হয়, ঠিক আছে, বা মিশ্রণ দুই রকমের হয়। মিশ্রণ আমি দেখাবো তোমাকে সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ। ওকে, সমসত্ব মিশ্রণের ক্ষেত্রে তুমি দ্রবণের এইখান থেকে মনে করো একটু পানি নিয়ে তুমি টেস্ট করছো। এখানে ধরো পানি আর লবণ, পানি প্লাস লবণ, তাহলে এইখানে তুমি লবণ আর পানির যে অনুপাত পাবা, এইখানে লবণ আর পানির সেম অনুপাত পাবা। একই রকমের নোনতা লাগবে, উপরে বেশি নোনতা নিচে কম নোনতা এরকম তো কিছু না। ওকে, এবার দেখো, এবার এখানে হচ্ছে পানি আর বালির মিশ্রণ। এই কালোগুলো হচ্ছে বালি। বালি দেখবা সব নিচে পড়ে আছে, তাই না? পানি হচ্ছে উপর দিকে। তো তুমি যদি দ্রবণের উপর থেকে একটু স্যাম্পল নাও, তুমি দেখবা এখানে পানির পরিমাণ বেশি, এখান থেকে নিলা এই অংশে দেখবা কি পানি বেশি, আবার নিচ থেকে নিলে কি দেখবা বালি বেশি। তাহলে দ্রবণের বিভিন্ন জায়গায় উপাদান কি সেম হলো? হলো না। তাহলে পানি এবং বালির মিশ্রণের দ্রবণের বিভিন্ন জায়গায় দ্রব এবং দ্রাবকের অনুপাত সেম না, তাই এটা অসমসত্ব মিশ্রণ। এই হচ্ছে সমসত্ব অসমসত্বের ব্যাপার। ওকে, আচ্ছা, ঠিক আছে ব্যাপারটা। এবার গতকালকের ক্লাসে ওইটা ওইখানে জিজ্ঞেস করো, কেমন? তাহলে ভালো হবে। এই দুইটা বই বাদে অন্যান্য লেখকের বইগুলো কি এখন থেকে পড়বো 25 ব্যাচের? না, এখন থেকে তুমি এই বইগুলোই ভালো মতনে পড়ো। এটা কখন পড়বা আমি তোমার বলি, 25 ব্যাচের প্রি মেডিকেল কোর্স আসবে সামনে, এই মাসের শেষ দিকে আসবে। ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়নি অনেক কলেজে, দ্যাটস ওয়াই আমরা এখন আনতেছি না, উই আর রেডি টু গো। শুরুতেই তুমি আমাদের সবগুলা বই নিয়ে নিবা, সেখানে একটা বই পাবা, সেটা হচ্ছে এক্সট্রা ইনফো বুক। সেই এক্সট্রা ইনফো বুকে আমরা অন্যান্য রাইটারের ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিয়েছি। তুমি বই খুঁজে খুঁজে কতটুক পড়বা? একসাথে সব বই পড়া পসিবল? ইম্পসিবল, পারবা না। তুমি একটা বই ভালো মতনে পড়বা, আর এক্সট্রা তথ্য ভাইয়েরা গুছাই দিচ্ছে, ওইখান থেকে এক্সট্রা তথ্য পড়বা, তাইলে তোমার 3টা বই পড়া হয়ে যাবে, বুঝছো, প্রত্যেক সাবজেক্টের জন্য। ডান, এটার এটা নিয়ে টেনশন শেষ। ঠিক আছে, তো তুমি প্রি মেডিকেলে ভর্তি হয়ে বই নিয়ে নিবা, আগামী 1-2 মাসের মধ্যেই তুমি দেখবা যে শুরু করে দিতে পারবা এবং কোনো প্যারা হবে না। ওকে, আমি বোধহয় দাঁড়ায় থাকলে তোমাদের প্রশ্ন আর শেষ হবে না। আজকের ক্লাসটা আর দীর্ঘ করতে চাচ্ছি না, তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসের জন্য প্রশ্ন জমা রাখো, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। নোট দিও কিন্তু সবাই।